ভার্সিটিতে যাচ্ছি। সকালের রোদটা বেশ মিষ্টি লাগছে, কিন্তু জ্যামের কারণে মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে আছে। রিকশায় বসে ঘড়ি দেখছি বারবার, প্রথম ক্লাসটা মিস হয়ে গেলে মুডটাই নষ্ট হয়ে যাবে। ঠিক এমন সময় একটা ছেলে দৌড়ে এসে একদম আমার রিকশার সামনে পড়লো। রিকশা চালক মামা হার্ট ব্রেক কষলো। আমি পড়ে যেতে যেতেও কোনো মতে হুট ধরে নিজেকে সামলে নিলাম। তাকিয়ে দেখি ছেলেটার শরীরে অনেক জায়গায় টাটকা রক্ত লেগে আছে। গায়ের সাদা গেঞ্জিটা ছিঁড়ে ফালি ফালি হয়ে গিয়েছে, সেখান থেকে লাল রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ছেলেটা টলতে টলতে উঠে দাঁড়িয়ে হুট করে আমার পা জড়িয়ে ধরলো। আমি তো ভয় আর অস্বস্তিতে কুঁকড়ে গেলাম। সে আমাকে বলে, ছেলেটার আর্তনাদে ততক্ষণে রাস্তায় বেশ ভিড় জমে গেছে। রিক্সা, সিএনজি সব থেমে গেছে। মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু কেউ এক কদম এগিয়ে আসছে না। সবাই যেন এক একটা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে ভীতি, যেন এগিয়ে গেলেই কোনো বড় বিপদ হবে। আমি তাড়াতাড়ি নিজের পা ছেলেটার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, আরে আরে, এ কি করছেন আপনি? ছাড়ুন আমার পা। আপনাকে কারা মারছে? আমি জেনে কি করব? মামা চলেন তো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আরে পা ছাড়ুন তো, আপনি এমন কেন করছেন? কারা মারবে আপনাকে? আমি কিভাবে বাঁচাবো আপনাকে? পুলিশের কাছে যান। আমি অবাক হয়ে গেলাম। বেশ ভালোভাবে ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, কোথা থেকে এই আপদ আর ঝামেলা আমার ঘাড়ে এসে পড়লো বুঝতেই পারছি না। মেজাজটা চরমে উঠে গেছে আমার। এই সাত সকালে কেন এইসব নোংরা পলিটিক্স বা গ্যাং কালচারের মাঝে আমাকে পড়তে হলো? কিছু একটা কড়া কথা বলতে যাব, ঠিক সেই মুহূর্তে একটা কালো রঙের একটা বাইক এসে থামলো একদম রিক্সার পাশে। বাইকের টায়ারের ঘর্ষণে রাস্তা থেকে ধোঁয়া উঠছে। বাইকের আওয়াজেই যেন আশেপাশের মানুষগুলো ভয়ে পিছিয়ে যায়। মানুষ ভয়ে হুড়মুড় করে সরে গিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়ালো। বাইকে তিনজন ছেলে, সবার মুখে কালো রুমাল দিয়ে শক্ত করে ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। সবার আগে যে ছেলেটা নামলো, তার হাঁটার ভঙ্গি, তার চাহনি, এগুলো দেখেই বোঝা যাচ্ছে সে এই দলের প্রধান বা লিডার। তার ডান হাতে একটা ছোট কুড়াল, চকচকে ধারালো সেই কুড়ালটা সূর্যের আলোয় ঝিলিক দিয়ে উঠছে। ছেলেটা আমার সামনে এসে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছেলেটার গেঞ্জি টেনে ধরলো। কোনো কথা নেই, বার্তা নেই, সজোরে একটা লাথি মারলো তার বুকে। ছেলেটা চিৎকার করে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়লো। তার মুখ দিয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা বলে, লিডার নামে সেই ছেলেটা হাসলো। সে কুড়ালটা হাতের তালুতে বার কয়েক বাড়ি দিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ছটফট করতে থাকা ছেলেটার দিকে। আমি তখনও রিকশার উপরে বসা। কি হচ্ছে এখানে? কেন কেউ কিছু বলছে না? আমার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে। ভয়ের চেয়েও বেশি কাজ করছে এক চরম অস্থিরতা। এই অবস্থাতে রিকশা মামাও রিকশা ছাড়ছে না। সে যেন ভয়ে হ্যান্ডেল ধরে কাঁপছে। আমার রাগে শরীর কাঁপছে। এই দিনে দুপুরে একটা মানুষকে এভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে, অথচ কারো কোনো বিকার নেই। ওই শোরে বাচ্চা, আমাকে চিনিস? আমি কিলার গ্যাংয়ের লিডার। তুই জানিস না আমাদের একটা রুলস আছে? আর তুই তোর বাবার ক্ষমতা দেখিয়ে সব করবি, তা হবে না। তোকে তো আজ মরতে হবে। ওই শাওন। কথাটা বলার সাথে সাথে অন্য একটা ছেলে বাইক থেকে নেমে এগিয়ে আসে। তার হাতে লোহার একটা স্টিক। সে কোনো দয়া মায়া ছাড়াই রাস্তায় পড়ে থাকা ছেলেটাকে পেটাতে শুরু করে। স্টিক দিয়ে হাড় ভাঙার শব্দ আর ছেলেটার বুক ফাটা চিৎকার পুরো রাস্তায় ধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। চোখের সামনে জীবন্ত একটা মানুষকে এভাবে পশুদের মতো মার খেতে দেখে কেমন যেন লাগছে। মানুষগুলো যে কেমন রোবটের মতো তাকিয়ে আছে, যেন তারা কোনো সিনেমার শুটিং দেখছে। মাফ? তোর কোনো মাফ নেই। কথাটা শেষ করেই লিডার নামের সেই বখাটে ছেলেটা এগিয়ে এলো। বিন্দু মাত্র দ্বিধা না করে তার হাতের কুড়াল দিয়ে ছেলেটার কাঁধ লক্ষ্য করে একটা সজোরে কোপ দিল। আমি চোখ বন্ধ করতে পারলাম না, শুধু দেখলাম এক কোপে ছেলেটার কাঁধের অংশটা প্রায় আলাদা হয়ে ঝুলে পড়লো। পিচ ঢালা রাস্তাটা মুহূর্তেই লাল রক্তে ভেসে গেল। ছেলেটা কয়েক সেকেন্ড মাছের মতো ছটফট করে তারপর একদম স্থির হয়ে গেল। মারা গেল ছেলেটা। চারপাশ যেন হুট করে স্তব্ধ হয়ে গেছে। আমি যেন ফ্রিজ হয়ে গেলাম। সারা পৃথিবীটা যেন হুট করে নিস্তব্ধ হয়ে গেছে। আমার চারপাশের সবকিছু অসাড় মনে হচ্ছে। মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠলো। রাগে ক্ষোভে আমার সারা শরীর রিরি করে কাঁপছে। এ কি বর্বরতা! আইনের তোয়াক্কা নেই, মানুষের জীবনের কোনো দাম নেই। এত মানুষ দাঁড়িয়ে দেখলো, অথচ কেউ বাধা দিল না। আমি রিক্সা থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেলাম সেই লিডারের দিকে। আমার ভেতরে তখন আগ্নেয়গিরি জ্বলছে। মরলে মরবো, কিন্তু এই অন্যায় আমি মেনে নিতে পারছি না। আমি সামনে গিয়ে দাঁড়াতেই সে তার কুড়ালটা নিজের প্যান্টে মুছে আমার দিকে তাকালো। তার চোখে সেই শীতল চাহনি দেখে যে কেউ ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু আমি কোনো কিছু না ভেবেই হাত তুলে সজোরে এক চড় বসিয়ে দিলাম তার গালে। ঠাস করে শব্দটা যেন পুরো জায়গাটাতে ছড়িয়ে পড়লো। লজ্জা করেন আপনার? নিজেকে কি ভাবেন আপনি? এভাবে একটা মানুষকে সবার সামনে মেরে ফেললেন আপনি। মানুষ নাকি জানোয়ার আপনি? কোনটা?
ছেলেটা অর্থাৎ সেই লিডার চরকে একদম থমকে গেল। সে হয়তো স্বপ্নেও ভাবেনি যে কোনো মেয়ে তাকে এভাবে সবার সামনে থাপ্পড় মারবে। তার ছেলেগুলো এগিয়ে আসার জন্য পা বাড়ায়, কিন্তু ছেলেটা থামিয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তার গালের রুমালটা একটু ঝুলে পড়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো জীবনে কোনোদিন তার গায়ে কেউ হাত তোলার সাহস পায়নি। আশেপাশে মানুষগুলো আতঙ্কে শব্দ করছে, সবাই ভাবছে এবার হয়তো আমার পালা। কিন্তু আমি থামলাম না, আরো জোরে বলতে শুরু করলাম, মাস্তান বখাটে অভদ্র কোথাকার! সাহস থাকলে সামনাসামনি লড়তেন। দলবল নিয়ে এসে একটা অসহায় ছেলেকে মারতে আপনার বীরত্ব জাহির করেছেন আপনি। আপনার মতো জানোয়ারদের জন্য এই সমাজটা ধ্বংস হচ্ছে। আপনি কি ভাবতেন নিজেকে? আপনাকে কেউ ধরবে না? আপনার এই নোংরা গ্যাং আর গুন্ডামি নিয়ে আপনি কি উদ্ধার করবেন শুনি? একটা নিরীহ ছেলেকে এভাবে কেন মারলেন আপনি? আমার কথা শেষ হতেই ছেলেটা শব্দ করে হাসলো। তার হাসিটা ছিল অদ্ভুত রকমের বিদ্রুপ মেশানো। তার হাসি শুনে আমি অবাক হলাম। ছেলেটা নির্লিপ্ত ভঙ্গিতে তার হাতের রক্ত লেগে থাকা কুড়ালটা আমার ওড়নাতে ঘষে ঘষে মুছলো। ঠিক তখনই যেন আমার হুঁশ ফেরে। চারপাশে স্তব্ধতার রক্তমাখা কুড়ালটা দেখে ভয়ে আমার গা শিরশির করে উঠল। হায় হায়, এ কি করলাম আমি! রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভয়ঙ্কর মাস্তানকে সবার সামনে চড় দিয়েছি আমি। এখন যদি আমাকে এখানে কুপিয়ে মেরে ফেলে, নয়তো ওর ওই সাঙ্গপাঙ্গদের দিয়ে যদি আমাকে তুলে নিয়ে যায়। আমি ভয়ে জোরে একটা ঢোক গিললাম। ছেলেটা কুড়ালটা একদম আমার চোখের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, হাতের শক্তি তো দেখি অনেক বেশি। এমন কাউকেই তো আমার লাগবে। যাবে নাকি সাথে? ভয়ে আমার সারা শরীর কাঁপছে, বুকটা ধড়ফড় করছে যেন এখনই ফেটে যাবে। এখন কি হবে আমার? কে বাঁচাবে আমায়? আমি অসহায় ভাবে আশেপাশে তাকালাম। সবাই অনেক দূরে দাঁড়িয়ে আছে। সবারই চোখে মুখে ভয় লেগে আছে, কেউ এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। আমি কাঁপা কাঁপা স্বরে আমতা আমতা করে বললাম, "ও- ওই একদম কাছে আসবেন না।" কেন সুন্দরী? তুমি না জানতে চাইলে কেন ছেলেটাকে মারলাম? তোমার চোখে সে নিরীহ হতে পারে, কিন্তু আমার চোখে না। ওই শুয়োরের বাচ্চাটা কি করেছে জানো? একটা গরিব রিক্সা চালকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাকে প্রেগনেন্ট করেছে বিয়ের কথা বলে। এখন মেয়েটাকে সে আর বিয়ে করবে না জানিয়ে দেয়। মেয়েটা যখন তার বাবাকে নিয়ে ছেলের কাছে গিয়েছিল, ছেলেটা তার লোক দিয়ে মেয়েটাকে গ্যাং রেপ করেছে। সেই রেপের পর ওই জানোয়ার মেয়েটার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দিয়েছে। লিডারের কথাগুলো শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি বিস্ময়ে পাথর হয়ে ওর কথা শুনছি। সে আরো হিংস্রভাবে বলতে লাগলো, এরপর কি করেছে জানো? মেয়েটার ওড়না দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে দিয়েছে। সে মারা যায় ওখানে। তার বাবাকে অনেক মারছে। শেষে ওর বাবা আমাদের কাছে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে বিচার দেয়। তাই শালাকে মেরে ফেলেছি। চেয়ারম্যানের ছেলে বলে যা ইচ্ছে করবে তা তো হবে না, তাই না? আর তোমাদের মতো মেয়েগুলো খালি পুঁটি মাছের মতো লাফাতে জানে। কি হয়েছে সেটা জানার প্রয়োজন মনে করে না। আসছে আমার নিরীহ ফলানি দেখতে যাও তো সামনে থেকে। ইচ্ছে করলে এখনই তোমার নামে মরহুমা বসাতে পারি। কিন্তু এই কিলার গ্যাংয়ের রুলস হলো কোনো অসহায় ভূতনি পেতনি কাউকে মারে না। বুঝেছো শোনা? যাও সামনে থেকে। আমার রিক্সা চালক মামা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু লিডারের কথাগুলো শোনার পর ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। লিডার সবাইকে উদ্দেশ্য করে জোরে চিৎকার করে বলল, আর রিক্সা মামা, তোমার মেয়ের সাথে যদি এমন হয় তুমি কি করবে? মারবে না বলো? আমার কাছে এসো, তখন বিচার পাবে। সবাই কি বুঝেছো? ছেলেটা কথাগুলো বলে আবারও হাসতে থাকে। রিক্সা চালক যেন আবেগ সামলাতে না পেরে রিক্সা থেকে নেমে পড়ে। তিনি ছেলেটার কাছে গিয়ে ওর হাতে হাত বুলিয়ে দিল। কি এক আজব দৃশ্য! একটু আগে যে ছেলেটাকে দেখে সবাই জমের মতো ভয় পাচ্ছিল, এখন সেই মানুষগুলোই ওর দিকে শ্রদ্ধার চোখে তাকাচ্ছে। রিক্সা মামা কাঁদতে কাঁদতে বললেন, ভালো থাকবেন বাবা। আপনার কাছে আপনারা আছেন বলেই তো গরিবদের বিচার হয়। ছেলেটা আর কিছু না বলে একটা অবজ্ঞার হাসি দিয়ে বাইকে উঠে বসে, তারপর বাইকের স্টার্ট দিয়ে হনহন করে চলে গেল। আমি তখনও রাস্তার মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। মাথার ভেতরটা ভো ভো করছে। ওই ছেলেটা যাকে আমি মাস্তানার বখাটে বলে গালি দিলাম, সে আসলে এক ভয়ঙ্কর খুনি নাকি একজন বিচারক বুঝলাম না। যে ছেলেটা মরে পড়ে আছে, সে কি আসলে এত বড় অপরাধ করেছিল? আমি রাস্তার উপর পড়ে থাকা লাশটার দিকে তাকালাম। মানুষের ভিড় আবার বাড়তে শুরু করেছে, কিন্তু আমার আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করছে না। রিক্সা মামা এসে রিক্সায় বসে, আমি কোনো মতে রিক্সায় গিয়ে বসলাম। আমি শুধু ওই ছেলেটার কথা ভাবছি, ছেলেটার কথা বলার ধরন, ওর চাহনি, আর শেষে আমাকে যে কথাটা বলল, সেগুলো কানের কাছে বারবার বাজছে। ও আমাকে মারতে পারতো, কিন্তু মারলো না। কেন আমাকে ওভাবে ছেড়ে দিল?
আমি তোকে সবার সামনে চড় মেরেছিলাম। ওর কি এগোতে লাগলো না? নাকি ও সত্যি কোনো নীতি মেনে চলে? কিলার গ্যাংয়ের রুলস? কিসের রুলস এগুলো? রিক্সা মামা হঠাৎ করে বলল। আম্মা, ওই পোলাডারে আপনি থাপ্পড় দিছেন। আমি তো ডরে শেষ হইয়া গেছিলাম। কিন্তু শুনেন আম্মা, ওগো কথা আমি আগেই শুনছি। এরা খারাপ এরা এরা খারাপ মানুষেরে ছাড়ে না। আমাগো মতো গরিবদের কেউ নাই আম্মা। মামা আমায় বাড়িতে নামিয়ে দিন, আমি আর ইউনিভার্সিটিতে যাব না। ঘটনার মাস খানেক কেটে যায়। এরই ভেতর আমার হুট করে বিয়েটাও ঠিক হয়ে গেছে। আজ আমার বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ আমার বিয়ে। কিন্তু বিয়ে আমার একদমই ইচ্ছেতে হচ্ছে না। কেন জানেন? কারণ যে ছেলের সাথে আমার বিয়ে হবে সে গ্রামের ছেলে। তার কাজ কাম দেখলে আমার আত্মা বের হয়ে যায়। এরকম ছেলে আমি একদমই সহ্য করতে পারি না। এমন না যে ওকে দেখতে খারাপ, ও দেখতে যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে ওকে দেখলে। কিন্তু ও গ্রাম্য টাইপের, তাই ওকে ভালো দেখা গেলেও ওসব ভালো লাগে না আমার। বিয়ের কাজটা আপাতত সম্পন্ন হলো, আমাকে নিয়ে নাকি শহরেই থাকবে ছেলেটা। ভালো লাগে না আমার। যা বলছিলাম, গ্রামের ছেলে একদম খ্যাত আর বিরক্তিকর, কোনো স্টাইল নেই। যাই হোক, ছেলের বাসায় আসছি। ওহ, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমার নাম নিধি, আপনারা জানেন। আর যার সাথে বিয়ে হয়েছে সে হলো আরাফ। আমি একটা কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। মানে আছে ঠিকই, কিন্তু এসব ছেলেকে বিয়ে করার একদমই ইচ্ছে নেই আমার। বাবার বন্ধুর ছেলেও সাথে নাকি, তার সাথে নাকি আমার আগে থেকে বিয়ে ঠিক ছিল, কিন্তু আমি সেটা জানিই না। আমাকে বলেইনি কেউ। আমি এসব জানতামই না। চাকরি পাওয়ার পর সেদিনই আমাকে নিয়ে এখানে চলে আসলো। আর যতদূর জানি আমি, ছেলেটা কথা কম বলে। আমাকে একটা বাসায় নিয়ে আসলো। বাসায় এসে সবাই বউ দেখা নিয়ে ব্যস্ত। আমি রুমের ভেতর বসে আছি। আমার বন্ধুরা আগেই প্রেম করেছে, কিন্তু আমার বেলায় এমনটা হয়নি কখনো। বরকে আমি সেভাবে দেখিনি এখনো, দেখার দরকার মনে করছি না। আমি কোনো খ্যাত ছেলেকে আর দেখেই বা কি করবো? সারাদিন একটা অস্থিরতার ভেতর দিয়ে গেছে। বিয়ের আসরে বসা থেকে শুরু করে এ বাড়িতে আসা পর্যন্ত একবারও ওর মুখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করিনি আমি। মনে মনে শুধু ঘৃণাই জন্মেছে। একটা স্মার্ট মেয়ের গলায় শেষ পর্যন্ত বাবা একটা গন্ডগ্রামের ছেলেকে ঝুলিয়ে দিল। অনেক রাত হয়েছে। বাসর ঘরটা সাজানো হয়েছে খুব সুন্দর, সাধারণভাবে। রজনীগন্ধার কড়া ঘ্রাণে বমি আসছে আমার। মেজাজটা খিটখিটে করে বিছানার এক কোণে বসে আছি আমি। মনে মনে ভাবছি, এই লোকটা যদি আজ আমার শরীর ছোঁয়ার চেষ্টা করে তবে নির্ঘাতের কপালে দুঃখ আছে। আমি আমার আত্মসম্মান আর রুচি নিয়ে কোনো আপোষ করব না। বেশ কিছু সময় পর ছেলেটা আমার রুমে ঢুকলো। আমি নিয়ম রক্ষার খাতিরে একটু উঠে দাঁড়ালাম। ভাবলাম সালামটা অন্তত করি, না হলে আবার বড়রা কি মনে করবে। এবার সালাম করতে যাব, তখনই ছেলেটা ছিটকে দূরে সরে যায়। আমাকে অবাক করে দিয়ে কর্কশ গলায় বলে। ওই দূরে থাকুন আমার থেকে, কাছে আসবেন না। সে কি হলো আপনার? আপনাকে আমি বিয়ে করতে চাইনি। মা বাবা জোর করে ডেকে আমাকে বিয়ে দিয়েছে। আমার নিজের একটা আলাদা জগৎ আছে, সেখানে আপনার মতো উটকো ঝামেলার কোনো জায়গা নেই। আমি তো আকাশ থেকে পড়লাম। যে ছেলেকে আমি খ্যাত ভেবে অবজ্ঞা করছি সে উল্টো আবার রিজেক্ট করছে। আমার ইগোতে প্রচন্ড আঘাত লাগলো। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, আপনি ভাবছেন কি নিজেকে? আমি কি খুব শখ করে আপনার গলায় ঝুলেছি? আমার স্ট্যাটাস আর আপনার স্ট্যাটাস আকাশ পাতাল তফাৎ। আমি তো চাইছিলাম এই বিয়েটা ভেঙে যাক। তাহলে ভাঙলেন না কেন? কেন এই সাজগোজ করে আমার ঘরে বসে আছেন? শহরের মেয়েরা কি খুব নির্লজ্জ হয়? মুখ সামলে কথা বলুন। বাবার সম্মানের দিকে তাকিয়ে আমি চুপ ছিলাম। আপনার মতো একটা গেও ভূতকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার কাছে দুঃস্বপ্ন। দয়া করে নিজের সীমা ছাড়াবেন না। সীমা আমি ছাড়াবো না, আপনিও ছাড়াবেন না। এই বিছানায় আমি শোবো না। আপনি ওই কোণেই থাকুন। আমার সাথে কথা বলার বা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না একদম। আমরা দুজনেই দুজনকে সহ্য করতে পারছি না। আরাফ ঘরের ভেতর পায়চারি করছে আর আমি রাগে ফুঁসছি। ওর পরনে একটা সাধারণ পাঞ্জাবি, চুলে কোনো স্টাইল নেই, কিন্তু গলার স্বরটা খুব শক্ত। ও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন খুব জরুরি কোনো কাজে বের হতে হবে। হুট করেই ওর চোখ পড়ে ঘরের এক কোণে রাখা কতগুলো বড় বড় কার্টনের দিকে। ওগুলো আমার সাথে গাড়ি করে এসেছে। আরাফ ভ্রু কুঁচকে সেগুলোর দিকে এগিয়ে যায়। এই যে শুনুন, ওগুলো কি বিয়ের আসবাবপত্রের মতো এসব বড় বড় বাক্স কেন এনেছেন? ওগুলো কম্পিউটার সেট আপ। আমার প্রফেশনাল লাইফের জন্য ওগুলো জরুরি, আমার পছন্দের জিনিস। ওইদিকে নজর দেবেন না। ঘরে এসব ইলেকট্রনিক্স জঞ্জাল কেন? শহর থেকে কি পুরো অফিস তুলে নিয়ে এসেছেন? ওটা আপনার বোঝার বাইরে। ওগুলো দামি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। ওই বক্সগুলোতে হাত দেবেন না, খবরদার। আমি আমার কাজ নিয়ে কম্প্রোমাইজ করি না। ও আচ্ছা,
তাহলে থাকো, এসব নিয়েই রাত কাটাও, আমি যাই। কথাটা বলেই আরাফ আলনা থেকে একটা কালো চাদর টেনে নিল। কোনো কিছু না বলেই মাঝরাতে ঘর থেকে হন হন করে বের হয়ে গেল। আমি তো হা করে তাকিয়ে রইলাম। বিয়ের রাতে একটা স্বামী তার নতুন বউকে এভাবে ফেলে রেখে চলে যায়। অপমানে আমার গা রিডি করছে। ও কি আমায় ফেলে রাখা পুরনো আসবাবপত্র মনে করলো? কিছুক্ষণ ওভাবে বসে রইলাম। ঘড়িতে টিক টিক শব্দ হচ্ছে, বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। এই ভারী শাড়ি আর গয়নাগুলো যেন আমার দম আটকে দিচ্ছে। আমি ধরফর করে বিছানা থেকে উঠলাম। গা থেকে বিয়ের গয়নাগুলো একটা একটা করে খুলে ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে মারলাম। বেনারসিটা খুলে একটা সাধারণ থ্রি পিস পরে নিলাম। মেকআপ তুলে ফেলে আয়নায় নিজের দিকে তাকালাম। আমার জেদ চেপে গেছে। এই লোকটা আমায় ফেলে গেছে তো কি হয়েছে, আমিও তো ওকে চাই না। আমি ওই কার্টুনগুলোর দিকে গিয়ে বসলাম। নিজের পছন্দের জায়গাটাই আমার আসল আশ্রয়। আমি বড় বড় কাঁচি দিয়ে টেপগুলো কাটতে শুরু করলাম। রুমের এক কোণে একটা ছোট্ট টেবিল ছিল, সেটা টেনে আনলাম। গভীর মনোযোগ দিয়ে মনিটরটা বসালাম। সিপিইউ, কিবোর্ড, মাউস সবগুলো কানেকশন দিতে থাকলাম। তারের জটগুলো ছাড়াতে ছাড়াতে আমি আরাফের কথা ভুলে যাওয়ার চেষ্টা করলাম। বিয়ের ঘরটা এখন আর বাসর ঘর মনে হচ্ছে না। নীল রঙের এলআইডি লাইটগুলো যখন পিসি থেকে জ্বলে উঠলো, তখন মনে হলো আমি আমার নিজের রাজ্যে ফিরে এসেছি। ঘরের সব আলো নিভিয়ে দিয়েছি। বাসর ঘরে সেই মোমবাতিগুলো এক কোণে এখন অবহেলায় পড়ে আছে। রুমের একমাত্র আলোর উৎস এখন আমার সামনে রাখা তিনটি বড় মনিটরে নীলচে আভা। আমি খুব দ্রুত হাতে কিবোর্ডে আঙুল চালাচ্ছি। বিয়ের শাড়িটা বদলে আমি এখন নিজের কমফোর্টেবল টি শার্ট আর ট্রাউজার পরে নিয়েছি। আমি চোখের এখন এক অন্যরকম নেশা আছে আমার চোখে, আর সেটা হলো তথ্য শিকারের নেশা। আমি জানি এই শহরে যা কিছু চোখের আড়ালে ঘটে তার সব কিছুর ডিজিটাল ফুটপ্রিন্ট কোথাও না কোথাও থেকে যায়, আর সেগুলো খুঁজে বের করাই আমার বাঁ হাতের খেল। আমি প্রক্সি সার্ভার আর ভিপিএন টানেল তৈরি করে ডার্ক ওয়েবের গভীরে প্রবেশ করলাম। আমার মূল টার্গেট হচ্ছে কিলার গ্যাং। 1 মাস আগে সেই রিকশায় দেখা স্মৃতিটা আমি এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই গ্যাংটা সাধারণ কোনো অপরাধী চক্র নয়। আমি শহরের প্রধান ট্রাফিক সার্ভার হ্যাক করার জন্য কাস্টম স্ক্রিপ্ট রান করলাম। একে একে শহরের সব সিসিটিভি ক্যামেরা আমার নিয়ন্ত্রণে চলে আসতে থাকে। মনিটরের পর্দায় সবুজ রঙের কোডগুলো দ্রুত স্ক্রল হচ্ছে। আমি পিপিটিপি প্রোটোকল বাইপাস করে শহরের বাইরের দিকের একটা নির্জন ওয়্যারহাউসের ক্যামেরা ফিড হ্যাক করতে সক্ষম হলাম। মনিটরে ফুটে ওঠে একটা আবছা অন্ধকার জায়গা। জুম করতে দেখলাম, হ্যাঁ, সেই কিলার গ্যাং। তারা একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুললাম আমি। বিড়বিড় করে বললাম, তোমরা ভাবো তোমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু নিধি যেখানে আছে সেখানে অন্ধকারও কথা বলে। আরফ তো ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ও জানে না আমি ঘরে বসে পুরো শহরের চোখ হয়ে গেছি। আচ্ছা, আমার বর যদি জানে আমি হ্যাকার, সে কি ভয় পাবে? পেলে পাবে, আমার কি তাতে? আমি মনিটরে দেখছি 4 জন ছেলের মাঝখানে একজন হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। লোকটার গায়ে পুলিশের ইউনিফর্ম, কিন্তু সেটা এখন রক্তে মাখামাখি। লিডার অর্থাৎ সেই ছেলেটা লোকটার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে সেই চিরচেনা ছোট্ট কুড়াল। আমি স্পিকারে ভলিউম বাড়িয়ে দিলাম। অডিও ক্লিয়ার হতে শুনতে পেলাম সেই গম্ভীর কণ্ঠস্বর। কেন করলি তুই কাজটা? তোকে তো মানুষ পুলিশ হিসেবে অনেক রেসপেক্ট করতো। ভাই, ভুল হয়ে গেছে, আমাকে যেতে দাও। আমি তোমাদের অনেক টাকা দেব, আমাকে দয়া করে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? তুই তো শালা হারামি আছিস, তোর লজ্জা করে না? একটা অসহায় মেয়ে তার বাবার জন্য তোর কাছে গিয়েছিল তাকে ছাড়াতে, ওর বাবাকে তুই বিনা অপরাধে অ্যারেস্ট করেছিস। মেয়েটা যখন তোর পা ধরেছিল তুই শালা দয়ার বদলে তার দিকে কুনজর দিয়েছিলি। দেখ, আমি জানি মানুষের নীতি মুখে আর হিসাব পকেটে। এই শহরের আসল চরিত্র এটাই। সজীব নামের ওই পুলিশ অফিসারটা কুকুরের মতো কাতরাচ্ছে। সে বারবার হাত জোর করছে প্রাণের ভিক্ষা চেয়ে। আমি পর্দার ওপারে দেখছি লোকটার করুণ দৃশ্য, কিন্তু আমার মনে একটু মায়া হচ্ছে না, কারণ আমি জানি এই সজীব কিসের যোগ্য। লিডার তার কুড়ালটা সজীবের গলার কাছে ঠেকিয়ে আবার বলতে শুরু করলো, মেয়েটাকে তুই বিছানাতে নিয়ে গেলি, তাকে ধর্ষণ করলি, কিন্তু মেরে ফেললি কেন? তোর নাম আমার মতো মাফিয়ার মৃত্যুর লিস্টে উঠে গেছে। আজরাইল নই আমি, তবে তোর জন্য ভালো ফেরেস্তাও হতে পারবো না। শাওন, পা ধর। লিডারের নির্দেশে শাওন নামের ছেলেটা এগিয়ে এলো। সে সজীবের দুপা শক্ত করে চেপে ধরলো। সজীব তখন মরণ চিৎকার দিচ্ছে, কিন্তু সেই নির্জন এলাকায় তার চিৎকার শোনার মতো কেউ নেই, একমাত্র আমি ছাড়া। লিডার সজোরে কুড়ালের উল্টো দিকটা সজীবের হাঁটুতে আঘাত করলো। মট করে হাড় ভাঙার শব্দটা আমার হাই কোয়ালিটি স্পিকারে পরিষ্কার শোনা গেল।
আমি এই দৃশ্য দেখে শিউরে ওঠার বদলে হাসছি, কারণ আমার কাছে এই বিচারটা অনেক বেশি সঠিক মনে হচ্ছে। তুই তো রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছিস। যে মেয়েটা তোকে বিশ্বাস করেছিল তাকে তুই ওভাবে শেষ করলি। তোর তো মরে যাওয়া উচিত নয়, তোকে ধুকে ধুকে মারা উচিত। দয়া করো ভাই, মাফ করে দাও, আর কখনো এমন হবে না। এমন হওয়ার সুযোগই তো আর দিচ্ছি না তোকে। আরাফ এবার কুড়ালের ধারালো দিকটা উঁচিয়ে ধরলো। আমি মনিটরের সামনে ঝুঁকে এলাম। আমি দেখছি আরাফ কিভাবে একটার পর একটা কোপ দিয়ে লোকটাকে পঙ্গু করে দিচ্ছে। আমি ফোনটা হাতে নিলাম, ডায়াল প্যাডে ঢুকে একটা জায়গায় কল দিলাম, তারপর আবার স্ক্রিনে তাকালাম। সজীবের শরীর থেকে রক্ত ছিটকে লিডারের গায়ে লাগলো। লিডার খুব ঠান্ডা মাথায় সজীবকে টর্চার করছে। প্রতিটা আঘাতের আগে সে তার অপরাধগুলো মনে করিয়ে দিচ্ছে। আমি ডার্ক ওয়েবের ব্যাক এন্ডে এই পুরো ভিডিওটা এনক্রিপ্টেড ফোল্ডারে সেভ করে নিলাম। লিডার ভাবে সে যা করে তার কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এখন সব আছে। আমি এই শহরের সব সিসিটিভি হ্যাক করে ওদের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করেছি। লিডার সজীবের কপালে কুড়াল ঠেকিয়ে শেষবারের মতো বলল, তুই পুলিশ নামের কলঙ্ক। তুই বেঁচে থাকলে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করবি। তাই তোর চ্যাপ্টার এখানেই ক্লোজ। আমি দেখলাম লিডার তার কাজ শেষ করে দিল। সজীবের দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে রইল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসলাম। আমি ভাবছি এই লিডারটা আসলে কে, কেন সে এভাবে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। তার নজরদারি এখন আমার কাছে নেশার মতো হয়ে গেছে। এমন সময় এক গাড়ি পুলিশ আসে সেখানে। শাওন বলে, বেশি কথা বলার সময় নেই, গাড়িতে ওঠ। ওরা দ্রুত গাড়িতে উঠে পালাতে থাকে, কিন্তু পুলিশদের সব ইনফরমেশন আমি দিতে থাকি। তাদের লোকেশন আমিই জানি। ওরা যেদিকে দিয়ে যাচ্ছে সেদিকে পুলিশকে পাঠিয়ে দিচ্ছি আমি। সারাটা রাত ওরা দৌড়াতে থাকে আর আমি হাসছি। আমার বেশ মজাই লাগছে। মাফিয়াকে এভাবে দৌড়ানি খাওয়ানোর মজাই তো আলাদা। একটা সময় ভাবলাম আর না, এবার পুলিশদেরকে অন্যদিকে নিতে হবে। গ্যাংদের লোকেশনের কথা মিথ্যে বলে পুলিশদের পাঠিয়ে দিলাম অন্যদিকে। তারপর জোরে জোরে হাসলাম আমি। আজ বাসর রাত আমার, অথচ আজকের রাতে আমার জীবনের শ্রেষ্ঠ রাত হয়ে গেল। স্বামীর সাথে মধুর আলাপে নয়, বরং আমার মিশনের অনেক কিছুই আজকে ঘটেছে। মাসখানেক আগে কিলার গ্যাং যখন আমার সামনে একটা ছেলেকে মারে, তার পরের দিন আমার চাকরি হয়ে যায়। আর চাকরিটা হয় এমন এক জায়গায় যেটা কেউ জানে না, আর যার ফলস্বরূপ আমি একজন হ্যাকার হয়ে গেলাম। এবার অন্য গেম খেলতে হবে। আমি কম্পিউটারের পাওয়ার বাটন চেপে মনিটরগুলো অফ করে দিলাম। নীলচে আভাটা মিলিয়ে গিয়ে রুমে আবার ভোরের আবছা অন্ধকার ফিরে আসলো। জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশটা ফ্যাকাশে হয়ে আছে। ভোর হতে চলেছে, রাত প্রায় শেষ, কিন্তু আমার চোখের পাতা ভারী হয়েও ঘুমোতে চাইছে না। সারা রাত যা দেখলাম সেই দৃশ্যগুলো মগজের ভেতর তলোয়ারের মতো ঘুরছে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আমার সদ্য বিয়ে করা বর মিস্টার আরাফ আহমেদ। ওর গায়ে সেই কালো চাদরটা জড়ানো। ও ভেতরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আমি তখন বিছানায় পা তুলে গভীর মুখে বসে আছি। ও অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলে, কি ব্যাপার, আপনি এখনো জেগে? ঘুমাননি? অবাক হলেন নাকি? না মানে আসলে ভাবলাম ঘুমিয়ে পড়েছেন, আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি? না, এসব ঢঙের কথা রাখুন। কেন অপেক্ষা করব? আপনার জন্য অপেক্ষা করার মতো খেয়ে দিয়ে কাজ নেই আমার। না মানে ভাবলাম ফিরছি না এখনো, কত রাত হলো। আসার পর প্রশ্ন করবেন না। আসলে এদিকের পরিবেশ তো একটু ভয়ঙ্কর, আপনার ভয় লাগতে পারে ভেবেছিলাম। ও হ্যালো, এইসবের কোনো প্রয়োজন নেই। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো থাকবো। কই আর থাকবেন, হয়তো বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছিলেন। আড্ডা না কি সেটা তো পরের কথা, কিন্তু আপনার চোখের নিচে তো কালি পড়ে গেছে। সারা রাত না ঘুমিয়ে কি বসে বসেই কাটালেন? আমার চোখের নিচে কালি পড়লো নাকি আমি পেতনি হলাম সেটা দিয়ে আপনার কি? আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব টায়ার্ড। তা মাঝরাতে ঘর থেকে বের হয়ে যাওয়া কি আপনার পুরনো স্বভাব? স্বাভাবিক কি না সেটা জানার জন্য তো অনেকটা সময় পড়ে আছে, কিন্তু এভাবে জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ হলে আপনার টাকা খরচ হবে না, চিন্তার কিছু নেই। আপনি কি ভেবেছিলেন আপনি বাইরে গিয়ে আড্ডা দেবেন আর আমি এখানে ডুকরে ডুকরে কাঁদবো? ও, ওসব সস্তা ড্রামা নিধির ডিকশনারিতে নেই, ওকে? আমি সস্তা ড্রামার কথা বলিনি, আমি শুধু একটা সাধারণ প্রশ্ন করলাম। আপনার মেজাজ দেখি সবসময় সাত আসমানে চড়ে থাকে। থাকবেই তো। আপনার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আমার মেজাজ কি আর ঠান্ডা থাকবে? আমার দোষটা কি? আমি তো শুরুতেই বলেছি আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আপনিও তো ইচ্ছা করলে না করতে পারতেন, এখন রাগ দেখিয়ে লাভ কি? না করার সুযোগ কি দিয়েছেন আপনারা? আমি আমার মতো থাকতে পছন্দ করি। কিছু না বোঝার আগে বিয়ের একদম স্টেজ সাজিয়ে বসে থাকলেন। আর বিয়ে করেছেন ভালো কথা, বাসরাতে বউকে ফেলে বাইরে যাওয়াটা এটা কোন দেশে স্মার্টনেস শুনি?
ওই যে বললাম আমার জগৎটা আলাদা, সেখানে কারো ইন্টারফেয়ারেন্স আমি পছন্দ করি না। আপনি আপনাকে নিয়ে ব্যস্ত ছিলেন, আমি আমার জগৎ নিয়েছিলাম, হিসাব তো সমান সমান। আপনার ওই খ্যাত জগতের সাথে আমার আধুনিক প্রফেশনের তুলনা করবেন না একদম। আমি কাজ করি সম্মানজনক, আর আপনি কি করেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। সম্মান আর অসম্মান সময়ের উপর নির্ভর করে নিধি। যাই হোক, তর্কে আমি জেতার চেষ্টা করি না। পারবেনও না। আপনি সারা রাত বাইরে কি কি করেছেন আমি যদি একবার খোঁজ নেওয়া শুরু করি, তাহলে আপনার ওই শান্ত মুখটা আর ঠিক থাকবে না। আমি কথাটা বলার সময় ওর চোখের দিকে তাকালাম। আমার মাথায় তখন সেই সিসিটিভি ফুটেজের লিডারের ছবি ভাসছে। আরাফের চেহারায় কোনো পরিবর্তন নেই, ও একদম নির্বিকার। ও শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আলনার দিকে এগিয়ে গেল। আমি বাইরে কি করেছি সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে আপনার। এখন দয়া করে একটু ঘুমানোর চেষ্টা করুন। আমায় অর্ডার দেবেন না, আমি যখন ইচ্ছা ঘুমাবো। আপনি বরং ভাবুন কাল সকালে সবার সামনে কি কৈফিয়ত দেবেন। আমার কোনো কৈফিয়ত দেওয়ার অভ্যাস নেই, আমি যা করি তার দায়ভার আমার। ইস কি ভাব, যেন মস্ত বড় কোনো হিরো, অথচ দেখতে গেলে একদম জবু থবু টাইপের একটা গ্রামের ছেলে। আমি যাই হই না কেন, এখন আমি ক্লান্ত। আপনি কি বিছানাটা ছাড়বেন নাকি আমি অন্য কোথাও যাব? এই বিছানা আমার, আপনি আপনার ব্যবস্থা করে নিন। যান, সোফাতে ঘুমান। নিজের বাড়িতেই এখন আমাকে সোফায় ঘুমাতে হবে? বেশ চমৎকার আতিথেয়তা আপনার। আতিথেয়তা পাওয়ার মতো কাজ করেননি মিস্টার আরাফ। আপনি যখন বাসরাতে বউকে ইগনোর করতে পারেন, তখন আপনি সোফায় কেন, মেঝেতে ঘুমানোর যুগ। আচ্ছা বাবা, আচ্ছা, তর্কে হার মানলাম, আমি সোফাতেই যাচ্ছি। আপনার ঘুম যেন ভালো হয়। আমার ঘুম কেমন হবে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু ওই সোফায় গিয়ে থাকবেন, ভুলেও কাছে আসবেন না। আরাফ আর কোনো কথা বাড়ালো না। ও ঘর থেকে একটা বালিশ নিয়ে জানালার ধারের সোফাটার দিকে চলে গেল। আমি বিছানায় শুয়ে পাশ ফিরলাম। ওর দিক থেকে মুখ ফিরিয়ে দেয়ালের দিকে তাকালাম। আমার ভেতরটা তখনও তোলপাড় করছে, এই লোকটা কি সত্যি ওই লিডার? ওর গলার আওয়াজটা হুবহু এক, কিন্তু ওর আচরণ কেন এত নম্র আর গেও টাইপের? ভোরের আলো তখন জানলার পর্দা ভেদ করে ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে। আমি শুনতে পেলাম আরাফ সোফায় শরীর এলিয়ে দিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লো। ও কি সত্যি ঘুমিয়ে গেল? আমার মাথায় এখনো হ্যাকিং কোডগুলো আর সেই পুলিশ অফিসারের রক্তমাখা চেহারাটা ভাসছে। আমি শুয়ে আছি বিছানায়, আর ও শুয়ে আছে সোফায়। আমাদের মাঝখানে যেন 1 মাইলের দূরত্ব। সকালের আলোটা যখন জানলার পর্দা ভেদ করে চোখে পড়লো আমার, তখন মনে হলো আমার মাথার ভেতর কেউ হাজারটা হাতুড়ি দিয়ে পিটুনি দিচ্ছে। সারা শরীর যেন ভারী হয়ে আছে, চোখ মেলতে কষ্ট হচ্ছে আমার। আসলে দোষটা আমারই। বিয়ের জন্য মা বাবা যখন আমাকে জোর করছিল, তখন রাগে নিজেকে টানা 2 ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম। সেই জেদের ফল যে এমন হবে সেটা বুঝতে পারিনি। সারা শরীর কাঁপছে, শীত করছে খুব। জ্বরের কারণে যেন শীতের একটা তীব্র স্রোত হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীর আর মনের মধ্যে যুদ্ধ চলছে আমার। উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ওই তো যমদূত হাজির। আরাফ বোধহয় বাইরে যাবে। এই যে অনেক বেলা হয়েছে, ওঠেন, আপনার জন্য ব্রেকফাস্ট টেবিলে রাখা আছে। আমি কোনো উত্তর দিলাম না। কথা বলার মতো শক্তিটাও আমার কাছে নেই। গলাটা বসে গেছে। আরাফ কিছুক্ষণ অপেক্ষা করে রেডি হতে থাকে। ও আজ একটা সাদা শার্ট পরেছে, হাতাগুলো সুন্দর করে ফোল্ড করা। কি হলো, কথা বলছেন না কেন? আবার কোনো নতুন নাটক শুরু করলেন নাকি? আরাফ আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। আমি তখন জ্বরে কুঁকড়ে আছি। আমার কোনো সাড়া না পেয়ে সে কিছুটা ঝুঁকে আমার দিকে তাকালো। ওর তীক্ষ্ণ চোখ দুটো আমার ফ্যাকাশে মুখের উপর স্থির হয়ে আছে। নিধি, এই নিধি। সে হুট করে আমার কপালে হাত রাখলো। ওর ঠান্ডা হাতের স্পর্শে আমার গরম শরীরটা যেন শিউরে উঠলো। আরাফের চোখে এক পলকের জন্য আতঙ্কের ছাপ দেখলাম, কিন্তু পরক্ষণেই সে সেটা আড়াল করে নেয়। সর্বনাশ, আপনার শরীর তো আগুনের মতো পুড়ছে। এত জ্বর নিয়ে পড়ে আছেন কেন? আগে বলেননি কেন? ডাকবেন না আমাকে? আমি কোনো রকমে চোখ খুলে ওর দিকে তাকালাম। আমার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। আপনার কেয়ার করার দরকার নেই মিস্টার আরাফ। আপনি যান, আপনার কাজে যান। আমাকে আমার মতো করতে দিন। মরতে চাইলে আমার বাড়িতে মরবেন না, বাইরে গিয়ে মরবেন। এখন চুপচাপ শুয়ে থাকুন। সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম সে বোধহয় চলে গেছে, কিন্তু 5 মিনিট পর সে ফিরে এলো 1 বালতি পানি আর একটা টাওয়াল নিয়ে। আমি অবাক হয়ে তাকালাম। আরাফ আমার বিছানার পাশে বসে টাওয়ালটা ভেজাতে লাগলো। কি করছেন? সরুন এখান থেকে। আমি বলেছি না আপনার সাহায্য লাগবে না আমার। চুপ করুন তো, একদম একটা কথা বলবেন না। আপনার এই জেদ আমি ঝেড়ে দেব। এখন জলপট্টি দিতে দিন।
আরব জোর করে আমার কপালে জলপট্টি দিতে শুরু করলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, যে মানুষটাকে আমি দু চোখে দেখতে পারিনি রাতে, তার হাতের ছোঁয়া এই মুহূর্তে আমার কাছে খুব আরামদায়ক মনে হচ্ছে। আরাফ খুব মন দিয়ে জলপট্টি দিচ্ছে। ওর কপালের কয়েকটা চুল অবাধ্য হয়ে চোখের উপর এসে পড়েছে। সরেন, আমার শরীর নিয়ে আপনাকে এত বিচলিত হতে হবে না। আমি মরলে আপনার তো সুবিধাই হবে, অন্তত এই আপদ থেকে তো মুক্তি পাবেন। নিজের অমতে আমাকে বিয়ে কেন করলেন আপনি? আরাফ আমার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থেমে গেল। ওর চোখের কঠোর ভাবটা একটু যেন নমনীয় হলো, কিন্তু পরক্ষণেই সে সেটা আড়াল করে নেয়। আমি আপদ বিদায় করতে চাইলে অন্যভাবে করতাম। এভাবে ধুকে ধুকে মরা আমার পছন্দ না। এখন চুপচাপ শুয়ে থাকুন। হাত সরান আরাফ সাহেব। আমি বলেছি না আপনার সেবার আমার কোনো প্রয়োজন নেই। আমি আপনার কথা শুনছি না। আমি যেটা ঠিক মনে করি সেটাই করি। এখন চুপ করুন, নয়তো আমি জোর করতে বাধ্য হব। তিনি আমার কপালে ভেজা টাওয়ালটা রাখলো। এক অদ্ভুত শীতল অনুভূতি হলো। ওর হাতের স্পর্শটা অনেক বেশি যত্নশীল, অথচ এই মানুষটা এই সারা রাত বাইরে ছিল। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। ওর শার্টের হাতাটা কোণী পর্যন্ত গোটানো। আমি ওর হাতে একটা ট্যাটু খোঁজার চেষ্টা করলাম। গত রাতে সিসিটিভিতে কিলার গ্যাং এর লিডারের হাতে দেখেছিলাম একটা ঈগলের ট্যাটু, কিন্তু সেখানে কিছুই নেই, একদম পরিষ্কার চামড়া। আচ্ছা আরাফ সাহেব, আপনি কাল রাতে কোথায় গিয়েছিলেন? বন্ধুদের কাছে, তাদের সাথে আড্ডা দিলাম। ফিরতে একটু দেরি হয়েছে। আড্ডা দিলে কি মানুষের জামায় এত মাটি বা এমন ভেজা ভাব লাগে, নাকি অন্য কিছু? আরাফ হঠাৎ জলপটি দেয়া থামিয়ে আমার চোখের দিকে সরাসরি তাকালো। ওর চোখের মণি দুটো যেন তখন পাথর হয়ে গেছে। আপনি কি আমার উপর গোয়েন্দাগিরি শুরু করেছেন? মনে রাখবেন, বেশি কৌতূহল মানুষের জন্য বিপদ ডেকে আনে। আপনার মতো থাকবেন বলেছেন। আমি কৌতূহলী নই, আমি শুধু জানতে চাই আপনি আসলে বউ রেখে কেন গিয়েছিলেন। আরফ বাঁকা হাসি দিল একটা। তিনি পাত্র থেকে টাওয়াল তুলে চিপে নিল। আপনার জ্বর খুব বেশি, তাই আবোল তাবোল বকছেন। এখন এই স্যুপটা খান। সে টেবিল থেকে সুপের বাটিটা নিয়ে আমার ঠোঁটের কাছে ধরে। আমি মুখ ফিরিয়ে নিলাম। খাবো না আমি, আপনার হাতে বিষও থাকতে পারে। বিষ দিলেও সেটা আপনার এই তিতো মেজাজের চেয়ে বেশি বিষাক্ত হবে না। ফেরেশতা সাজার চেষ্টা না করে মুখ খুলুন। সে প্রায় জোর করেই আমায় কয়েক চামচ স্যুপ খাইয়ে দিল। রাগে আমার শরীর রিরি করছে, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে আমি ওর সাথে পেরে উঠছি না। খাওয়ার শেষে সে আমার চিবুক ধরে উঠলো, একটু উঁচু করলো। সারাদিন বিশ্রামে থাকুন, রাতে আমার একটা মিটিং আছে, দেরি হতে পারে। আরাফ চলে যাওয়ার পর আমি দীর্ঘশ্বাস ফেললাম। কোনো রকমে উঠে আমি কম্পিউটার টেবিলে আসলাম। শরীর কাঁপছে, কিন্তু মনের যে দমে নেই আমার। আমি জানতে চাই কিলার গ্যাং এর পরবর্তী টার্গেটটাকে। কিবোর্ডে আঙুল চালাতেই স্ক্রিনে হাজারো ডেটা ভেসে এলো। রাত নেমে এলো, আমার শরীরটা এখন একটু ভালো লাগছে। আমি শুনলাম আরাফ সাহেব বাইরে ঘরে কারোর সাথে কথা বলছে। আমি দ্রুত আমার ঘরে সিসিটিভি হ্যাক করার সিস্টেমে ঢুকলাম। পুলিশ অফিসার জামান সাহেবকে নজরে রাখতে হবে, সে অনেক তথ্য পেয়েছে। আমি হেডফোনে একটা অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। আরাফ সাহেব শুধু বলল, আমি দেখে নিচ্ছি। কিছুক্ষণ পর মেইন দরজা খোলার শব্দ হলো। আরব সাহেব বেরিয়ে যায়। পুলিশ অফিসার জামান একজন সৎ মানুষ। কি করব আমি? লিডারকে কি ধরা যাবে? কারণ লিডার যাকে মারে সে কোনো না কোনো বড় অপরাধী। আমি দ্রুত শহরের ট্রাফিক কন্ট্রোল হ্যাক করলাম। দেখলাম কিলার গ্যাং এর একটা গাড়ি অফিসের জামানের বাড়ির দিকে যাচ্ছে। আমি দ্রুত অফিসার জামানের ব্যক্তিগত ফোনের লোকেশন ট্র্যাক করলাম। তিনি এখন বাড়িতেই আছে। আমি দ্রুত পুলিশ কন্ট্রোল রুমে একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠালাম। অফিসার জামানের বাড়িতে হামলা হতে পারে, দ্রুত সেখানে ব্যাকআপ পাঠান। একই সাথে আমি কিলার গ্যাং এর নেটওয়ার্কে ঢুকে পড়লাম। আমি তাদের সিগন্যাল জ্যাম করে দিতে চাইছি, যাতে তারা লিডারের সাথে যোগাযোগ করতে না পারে, কিন্তু তাদের সিকিউরিটি লেভেল অনেক হাই। কে এই লিডার? তার হ্যাকিং জ্ঞানও কম নয়। আমি সিসিটিভিতে দেখলাম লিডার পৌঁছে গেছে। সে এবার একা। সে যখন অফিসারের ঘরে ঢুকতে যাবে, তখনই পুলিশের সাইরেন শোনা গেল। লিডার থমকে দাঁড়ালো। সে বুঝতে পারলো কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। সে দ্রুত ছাদ দিয়ে পালিয়ে গেল। যাওয়ার আগে সে ক্যামেরার দিকে তাকিয়ে হাত দিয়ে একটা অদ্ভুত সাইন করলো। ওটা কোডিং এর একটা সংকেত। ও কি জানে আমি তাকে দেখছি? ভোরে আরাফ সাহেব যখন ফিরলো, তার অবস্থা খুব খারাপ, হাত দিয়ে রক্ত ঝরছে। আমি ড্রয়িং রুমে বসে ছিলাম অন্ধকার করে। আজ তো অফিসে মিটিং, খুব বেশি রক্তারক্তি মনে হচ্ছে। আরাফ সাহেব আমার সামনে এসে থামে। তার চোখ দুটো লাল হয়ে আছে। আপনি কি এখনো ঘুমাননি? শরীর কেমন আর আমার হাতে কি হয়েছে তা দেখার দরকার নেই আপনার।
গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। গাড়ি অ্যাক্সিডেন্ট? হুম, আর বলবেন না। শহরের বাইরে গেছিলাম একটা মিটিং করতে। শালা সব বেইমান। আমার সাথে তাদের হাতাহাতি হয় বিজনেস নিয়ে। অনেক ঝামেলা চলছে, তাই এসব নিয়ে ভাবছিলাম গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আরাফের হাতের ক্ষতটা দেখে আমার বুকটা ছ্যাদ করে উঠলো। আমি যে তাকে সহ্য করতে পারি না সেটা একদিকে, কিন্তু মানুষটার এই অবস্থা দেখে স্থির থাকতে পারলাম না। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে দ্রুত ওর সামনে গিয়ে দাঁড়ালাম। বসুন এখানে। এই হাত নিয়ে দাঁড়িয়ে তামাশা দেখানোর দরকার নেই। আরাফ ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ওর চোখে এক অদ্ভুত বিস্ময়। আরে তেমন কিছু না, আপনি কেন শুধু শুধু ব্যস্ত হচ্ছেন? শুনুন, আমি নিজেই ব্যবস্থা করে নেব। আমি ওর কথা কানেই তুললাম না। এক প্রকার জোর করেই ওর হাতটা টেনে ধরলাম। ক্ষতটা বেশ গভীর, যেন কোনো ধারালো কিছুর আঁচড় লেগেছে। আমি ডেটল দিয়ে পরিষ্কার করতে শুরু করলাম। তেমন কিছু না মানে? এত রক্ত বেরোচ্ছে আর আপনি বলছেন কিছু না? এই মাঝরাতে আপনার অফিসে কি এমন কাজ থাকে যে রোজ ফিরে এসে আপনি আহ, এমন জখম হন দেখি? আরে বললাম তো, তেমন বড় কিছু নয়। গাড়ি চালানোর সময় মোড় নিতে গিয়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। পাশের এক রিক্সাওয়ালার সাথে ধাক্কা লেগে এমন ঘটনা ঘটছে কিভাবে বুঝিনি। গাড়ি অ্যাক্সিডেন্টে এভাবে লম্বালম্বি করে হাত কাটে বলে তো শুনিনি আরাফ সাহেব। আরাফ সাহেব ব্যথায় একটু কুঁকড়ে উঠলো, কিন্তু মুখে কিছুই বললো না। আমি খুব যত্ন করে ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম। ওর শরীরের গরম নিঃশ্বাস আমার কপালে লাগছে। এই মুহূর্তে আমাদের দুজনের মাঝখানে সেই চিরচেনা তিক্ততা যেন একটু কমে এসেছে। ব্যান্ডেজ করা শেষ। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি আপনার জন্য কিছু রান্না করছি। এ শরীরে খালি পেটে ঘুমানো চলবে না। আমার খিদে নেই, আপনি অহেতুক পরিষ্কার করবেন না। আমি আপনার অনুমতির তোয়াক্কা করছি না, চুপচাপ বসুন। আমি রান্নাঘরে গিয়ে দ্রুত ওর প্রিয় মোরগ পোলাও আর পাতলা ডাল রান্না করলাম। অসুস্থ মানুষের জন্য একটু ভালো খাবার দরকার। কিছুক্ষণ পর খাবার নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলাম আরাফ সোফায় মাথা এলিয়ে বসে আছে। আমি জোর করে ওকে খাওয়ালাম। ও খেতে খেতে একবারও আমার দিকে সরাসরি তাকালো না। এক ধরনের নিঃশব্দ অস্থিরতা আমাদের ঘিরে আছে। পরদিন সকালে আমি রেডি হয়ে নিলাম। আজ আমার অফিসে যেতে হবে। আরাফ ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। এখন কেমন আছেন? হ্যালো, কোথাও থেকে বের হবেন? হ্যাঁ, আমি আজ বাইরে যাচ্ছি। আমার অফিসে খুব জরুরি কাজ আছে। আমি কি নামিয়ে দেব? আরব সাহেব কফির কাপ থেকে মুখ তুলে কথাটা বলল। না। আসলে আপনার শরীর তো কালই খারাপ ছিল। আসলে আমি অফিস যাওয়ার কি প্রয়োজন? কাজ ফেলে রাখলে জমে যায় আরব সাহেব। যেতেই হবে আমায়। আজই অফিসে যাওয়ার কি প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। শহরের অবস্থা খুব একটা ভালো না। আমি কোনো কথা না বাড়িয়ে চলে এলাম। আজ আমার গন্তব্য হলো শহরের সবচাইতে সুরক্ষিত এলাকা, স্পেশাল গোয়েন্দা পুলিশ সদর দপ্তর। আমি যখন মেইন গেটে পৌঁছালাম, গার্ডরা আমাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢুকতে চারপাশ থেকে অফিসাররা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। ধীর পায়ে আমার কেবিনের দিকে এগোলাম। আমি এখানকার চিফ সাইবার ক্রাইম ইনভেস্টিগেটর এবং স্পেশাল ইন্টেলিজেন্স অফিসার। আমার কেবিনে ঢোকার সাথে সাথেই ডেপুটি অফিসার জামান সাহেব ফাইল হাতে ঢুকলো। তিনি আমার সামনে এসে স্যালিউট করলেন। ম্যাম, কাল রাতের ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মেসেজ না পেলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না, কিন্তু কিলার গ্যাংয়ের লিডার আবার ফসকে গেছে। আমি চেয়ারে বসে ল্যাপটপটা অন করলাম। গম্ভীর স্বরে প্রশ্ন করলাম, কিলার গ্যাং নিয়ে নতুন কিছু পেলেন? লিডারের কোনো হদিস? আমরা চেষ্টা করছি ম্যাম, কিন্তু ও লোকটা বড্ড বেশি চালাক। সে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখে না। প্রতিটি মুভমেন্ট এত নিখুঁত যে মনে হয় সে কোনো প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। কিলার গ্যাংয়ের সেই ড্রাগনের ট্যাটু মিলছে না কারো সাথে। আমি ওর পেছনে লেগে আছি জামান সাহেব, কিন্তু ধরা সম্ভব হচ্ছে না। সেই সব সময় ছদ্মবেশে থাকে। সে যে কে তা এখনো আমরা জানি না। তবে সে যেই হোক, তাকে আমাদের আইনের আওতায় আনতেই হবে। যদিও সে বড় বড় অপরাধীদের মারছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া তো আমরা মেনে নিতে পারি না। ম্যাম, আমাদের সোর্স বলছে কিলার গ্যাংয়ের আজ রাতে বড় কোনো শিল্পপতিকে টার্গেট করতে পারে। আমি কিবোর্ডে আঙুল চালালাম। আমার নিজের ঘরের রহস্য আর এই ঘরের অপরাধীদের রহস্য সব যেন এক বিন্দুতে মিলতে শুরু করেছে। নজর রাখুন জামান সাহেব, আমি ব্যক্তিগতভাবে এই কেসটা হ্যান্ডেল করছি। কিলার গ্যাংয়ের লিডার নিজেকে যতটা আড়ালে রাখুক না কেন, আমার নজর থেকে সে বাঁচতে পারবে না। আমি যাই এখন, বাকিটা দেখি কি করা যাবে। কেবিন থেকে বেরিয়ে আসার সময় আমার মনে হলো আমি কি সত্যি লিডারকে ধরতে চাই, নাকি আমি ভয় পাচ্ছি যে মুখোশের আড়ালে থাকা মানুষটা আমার খুব পরিচিত কেউ। রাত 1:45।
পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমার চোখের পাতায় এক করার উপায় নেই। ডিবি অফিস থেকে ফেরার পর থেকেই আমি কম্পিউটারের সামনে বসে আছি। আরাফ আজ অনেক আগেই বেরিয়ে গেছে। ওর হাতে সেই জখমটা নিয়েও লোকটার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি এখন শহরের উত্তর দিকের একটা পুরনো এবং পরিত্যক্ত কোল্ড স্টোরেজের সিসিটিভি হ্যাক করার চেষ্টা করছি। আমার কাছে গোয়েন্দা তথ্য আছে যে আজ কিলার গ্যাং বড় কোনো শিকার ধরেছে। কিবোর্ডে কয়েকটা কমান্ড লিখতেই স্ক্রিনে আবছা একটা ফুটেজ ভেসে উঠল। স্টোরেজের ভেতরটা অন্ধকার, শুধু মাঝখানে একটা জোরালো হ্যালোজেন বাতি জ্বলছে। সেখানে হাত পা বাঁধা অবস্থায় একটা ছেলে চেয়ারে বসে আছে। ছেলেটাকে চিনি আমি, নাম সামি। শহরের বড় শিল্পপতির একমাত্র বকে যাওয়া ছেলে। ওর আসল পরিচয় হলো একজন সাইকোপ্যাথ প্লে বয়। নিরীহ মেয়েদের ড্রাগ খাইয়ে বিছানা নিয়ে আর সেই দৃশ্য গোপনে ভিডিও করে তাদের ব্ল্যাকমেল করে ওর নেশা। আজ তোমার খেলা শেষ সামি। টাকার পাওয়ারে তুমি পুলিশ তোমায় না ধরলেও তুমি আজ আজরাইলের সামনে পড়েছো। ঠিক তখনই স্ক্রিনে একজনকে ঢুকতে দেখলাম। কালো জ্যাকেট, মুখে মাস্ক এবং সেই চিরচেনা গম্ভীর হাঁটার ভঙ্গি। কিলার গ্যাংয়ের লিডার। সে ধীর পায়ে সামির সামনে গিয়ে দাঁড়ালো। ওর হাতে একটা ল্যাপটপ। সে বলে, সামির কণ্ঠস্বর মৃত্যুর ভয় স্পষ্ট, কিন্তু লিডারের মধ্যে কোনো ভাবান্তর নেই। সে শান্তভাবে ল্যাপটপটা অন করে সামির দিকে ঘুরিয়ে ধরলো। স্ক্রিনে একে একে ভেসে উঠছে সেই মেয়েদের কান্নার ছবি আর ভিডিও, যাদের জীবন এই নরপশুটা ধ্বংস করেছে। এই ভিডিওগুলো চিনতে পারছিস সামি? এই যে মেয়েটা 15 দিন আগে আত্মহত্যা করলো, ওর অপরাধ কী ছিল? শুধু এই যে সে আর তোর লালসার শিকার হতে চাইনি। লিডারের কণ্ঠস্বর সাইলেন্সার লাগানো পিস্তলের মতো ঠান্ডা আর ধারালো মনে হচ্ছে। কথা শেষে সে ল্যাপটপটা দূরে সরিয়ে রাখে। তুই কতগুলো জীবন নষ্ট করেছিস সামি, কতগুলো মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিস, তার হিসাব কি তোর কাছে আছে? লিডার এক মুহূর্তের জন্য থামে, তারপর একটা তীক্ষ্ণ হাসি হাসলো সে, যা সিসিটিভির মাইক্রোফোনেও পরিষ্কার শোনা গেল। পুলিশ পুলিশ তোকে ধরলে তুই তোর বাবার টাকায় জামিন পেয়ে আবার নতুন কোনো শিকার খুঁজবি। আমি তোকে সেই সুযোগ দেব না। লিডার থামে এক মুহূর্তের জন্য, তারপর একটা তীক্ষ্ণ হাসি হাসলো সে, যা সিসিটিভির মাইক্রোফোনেও পরিষ্কার শোনা গেল। লিডার পকেট থেকে একটা ধারালো সার্জিক্যাল ব্লেড বের করলো। সে সামির কাছে এগিয়ে গেল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। লিডার প্রথমে কোপটা দিল সামির আঙুলে। সামির গগন বিদারী চিৎকার কোল্ড স্টোরেজের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। যে হাত দিয়ে তুই ভিডিও করতি সেই হাত আগে কাটবো, তারপর যে চোখ দিয়ে তুই লালসা ছড়াতি সেই চোখ উপড়ে নেব। আমি স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিলাম। বীভৎস দৃশ্য সহ্য করা কঠিন। লিডার শুধু খুন করছে না, সে এক একজন জানোয়ারকে পলে পলে মৃত্যুর স্বাদ দিচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে চললো ওই পৈশাচিক শাস্তি। সামি এক সময় জ্ঞান হারিয়ে ফেললো, কিন্তু লিডার ওকে লবণ পানি ঢেলে আবার জাগিয়ে তুললো। কিরে, অজ্ঞান হয়ে গেছিস? তুই কি জানিস সামি, মরার আগে মানুষ তার সব পাপ দেখতে পায়। আমি চাই তুইও দেখ। তোর মতো কোনো জানোয়ারের পাল্লায় পড়ে আমার বোনটাও মরে গেছে। মা বাবার সাথে এখন থাকতে পারি না, একা থাকতে হয়। তোকে বাঁচতে দেব না আমি। কথাটা বলে লিডার ওর পিস্তলটা বের করলো। কোনো দয়া নেই, কোনো দ্বিধা নেই। পরপর 3টা গুলির শব্দ হলো। সামির কপালে, পেটে, বুকে গুলিগুলো লেগেছে। সামির দেহটা নিথর হয়ে চেয়ার থেকে ঝুলে পড়লো। লিডার পকেট থেকে একটা রুমাল বের করে পিস্তলটা মুছে নেয়। রাত প্রায় তখন 3টা বেজে গেছে। লিডার যখন রক্তমাখা হাতটা ঝাড়া দিয়ে পরিষ্কার করতে যাচ্ছিল, তখন একটা কোনায় ঘষা লেগে ওর হাতের সেই বিখ্যাত ড্রাগন ট্যাটুটা হঠাৎ আলগা হয়ে নিচে পড়ে গেল। আমি মনিটরে জুম করে দেখলাম ওটা কোনো স্থায়ী ট্যাটু নয়, বরং একটা উন্নত মানের অন টাইম ইউজ করা স্টিকার ট্যাটু। ট্যাটুটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার নজরে পড়লো ওর ফর্সা হাতের সেই বিশেষ জায়গাটা। সেখানে ড্রাগন চিহ্নের বদলে একটা কাটার দাগ, যেখানে আমি ব্যান্ডেজ করে দিয়েছিলাম 2 দিন আগে নিজ হাতে, আরাফের হাতে। আমার পুরো শরীর এক মুহূর্তের জন্য বরফ হয়ে গেল। হৃৎপিণ্ড যেন স্পন্দন ভুলে গেল। আমি অস্ফুট স্বরে বলে উঠলাম, তার মানে আরাফি কিলার গ্যাংয়ের লিডার? হাত পা কাঁপছে আমার। এটা কি দেখলাম আমি? আরাফ মানে লিডার খুব শান্ত ভঙ্গিতে সে পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে সামির লাশের ওপর রেখে দিল। আমি জানি ওই পেনড্রাইভে সামির সব অপরাধের প্রমাণ আছে, যাতে পুলিশ এসে বুঝতে পারে কেন একে মারা হয়েছে। আমি দ্রুত আমার সিস্টেম থেকে সব সিসিটিভি ফুটেজ মুছে ফেলতে শুরু করলাম। আমার হাত কাঁপতে শুরু করেছে। ভোরে আমি ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছি। শরীরটা খুব দুর্বল লাগছে আমার।
এমন সময় দরজাটা খোলার শব্দ হলো। আরাফ ভেতরে ঢুকলো। ওর সাদা শার্টে রক্তের ছিটে ফোটা। ওর চোখ দুটো আজ স্থির। আমায় দেখেই বলল, আপনি এখনো জেগে আছেন? আমি কফির কাপটা টেবিলে রাখলাম। ওর দিকে সরাসরি তাকিয়ে বললাম, আপনার শার্টের রক্ত কেন আরাফ সাহেব? আজ কি আবার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আরাফ নিজের শার্টের দিকে তাকালো। কোনো রকম বিচলিত না হয়ে বললেন, হ্যাঁ, আজ গাড়ি পার্ক করার সময় একটা কুত্তা মারা গেছে। সেটার রক্ত বোধহয় ছিটকে এসেছে। কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? কুত্তা নাকি কুত্তার মতো কোনো মানুষ আরাফ সাহেব? আমার কাছে এগিয়ে এলো। ওর শরীর থেকে বারুদের একটা হালকা গন্ধ আসছে। সেটা আমার চুলের এক গোছা নিয়ে কানের পিছে গুজে দিয়ে বলল, আপনি গোয়েন্দাগিরিটা বড্ড বেশি করছেন নিধি। নিজের সীমানায় থাকুন। মনে রাখবেন, যা কিছু আড়ালে আছে তা আড়ালে থাকাই ভালো। আমি ওর হাতটা সরিয়ে দিলাম। ওর চোখে কোনো রাগ নেই আজ, বরং এক ধরনের করুণা আছে। আমার শরীর ভালো লাগছে না। ভালো, বিশ্রাম নিন। আমি আপনার জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। লাগবে না, আমি কিছু খাবো না। তো আপনি এখনো ডাইনির মতো অন্ধকার ঘরে জেগে আছেন কেন? ওর কণ্ঠস্বর শুনেই আমার পিত্তি জ্বলে উঠলো। আমি উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমের বাতিটা জ্বালিয়ে দিলাম। ওর বিধ্বস্ত চেহারাটা দেখে আমার এক পলকের জন্য মায়া হলো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো একটা পিশাচ। আমার ঘরে আমি ডাইনির মতো থাকবো নাকি পরি সেজে থাকবো, সেটা দেখার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনার ওই নোংরা শরীর নিয়ে না আমার সামনে দাঁড়াবেন না। ঘেন্না লাগছে আমার আপনাকে দেখে। আরব সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপ করে বসে পড়লো। তার ব্যান্ডেজ করা হাতটা থরথর করে কাঁপছে। আপনার ঘেন্না আপনার কাছেই রাখুন। আমি এমনিতেও আপনার সাথে কথা বলতে আসিনি। পানি নিয়ে আসুন এক গ্লাস। আমি কি আপনার বাড়ি কেনা গোলাম? পানি চাইলে নিজে গিয়ে খেয়ে নিন। আপনার ওই রক্তমাখা হাতে পানি তুলে দেওয়ার চেয়ে আমি বিষ তুলে দিতে বেশি পছন্দ করব। আরব সাহেব হঠাৎ উঠে দাঁড়ালো। ওর চোখের মণি দুটো রাগে লাল হয়ে উঠল। তিনি টলতে টলতে আমার একদম কাছে এসে থামলেন। এত তেজ ভালো নয় নিধি। মনে রাখবেন, এই বাড়িতে আপনি আমার আশ্রয় আছেন। আশ্রয় নাকি জেলখানা? আপনার মতো একটা মিথ্যেবাদী আর খুনি মানুষের সাথে এক ছাদের নিচে থাকাটা আমার জন্য নরকবাসের সমান। আপনার ওই ড্রাগন ট্যাটুটা আজ কোথায় গেল আরাফ সাহেব? নাকি খুনের নেশায় ওটা কোথাও ফেলে এসেছেন আপনি? আরাফ এক মুহূর্তে জন্য থমকে গেল। তার চোখ মুখের অভিব্যক্তি পলকের জন্য পাল্টে গেল, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নিল। ট্যাটু? কোন ট্যাটুর কথা বলছেন আপনি? জ্বর কি আবার মাথায় উঠেছে? অভিনয় বন্ধ করুন। আমি সবটা জানি। আপনি নিজেকে খুব চালাক ভাবেন না? কিন্তু মনে রাখবেন, আপনি যদি কিলার হন তবে আমি তার চেয়ে বড় কিছু। আপনার এই সাজানো সংসার আমি তছনছ করে দেব। আরাফ এবার আমার গলার কাছে হাত রাখলেন। চাপ দিলেন না, কিন্তু ওর হাতের স্পর্শে এক ধরনের হুমকি ছিল। আপনি অনেক বেশি কথা বলছেন। আমার সীমানা অতিক্রম করবেন না। আমি আপনাকে সহ্য করছি শুধু আপনার বাবার সম্মানের খাতিরে, নয়তো আপনাকে কবেই এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতাম। ছিঁড়ে ফেলুন না, কে বারণ করেছে? আপনার মতো একটা জানোয়ারের সাথে থাকার চেয়ে রাস্তায় থাকা অনেক ভালো। যান, নিজের নোংরা ঘরটায় গিয়ে মরুন। আমার আশেপাশে আসার চেষ্টা করবেন না একদম। তা গোয়েন্দা অফিসার কাম হ্যাকার আমার উপর নজরদারি করে শেষ পর্যন্ত আপনার কি লাভ হলো? আপনি কি সত্যিই ভেবেছিলেন আমি আপনার এই ছোটোখাটো হ্যাকিং খেলার কিছুই জানি না? খুব তো কথা শোনাচ্ছেন আমাকে। আমি হঠাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার মতো চমকে উঠলাম। আরব সোফায় হেলান দিয়ে বসলো। সে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে জ্বালিয়ে নেয়, যার ধোঁয়া অন্ধকারে কুণ্ডুলি পাকিয়ে উঠছে। হঠাৎ তার চোখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের শিকারী আনন্দ খেলা করছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বামীকে ওভাবে বীভৎসভাবে খুন করে আসার পর একজন মানুষ এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারে? আমার কণ্ঠস্বর যেন গলার ভেতর আটকে গেছে। আ- আপনি আপনি এসব কি বলছেন? মানে কি এসবের? আরব সাহেব সিগারেটটা স্ট্রেতে পিষে নিভিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আমার দিকে ধীর পায়ে এগোতে থাকে। তার প্রতিটা পদক্ষেপ যেন আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। মানে খুব পরিষ্কার নিধি, প্রথম যেদিন আমাদের বিয়ের কথাবার্তা শুরু হয় সেদিন আপনাকে দেখেই আমি চিনতে পেরেছিলাম। 1.5 মাস আগে আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। চর মারছিলেন। আমি আপনার প্রেমে পড়ে যাই চরের ফলে। তাই আপনার বিষয়ে খোঁজ নেই। আপনি গোয়েন্দা পুলিশের সাইবার উইংয়ের সেই অফিসার যাকে ধরতে আন্ডারওয়ার্ল্ডের হ্যাকাররা হিমশিম খায়। আমি বিয়ের আগেই আপনার নাড়িভুড়ির সব খবর বের করে রেখেছিলাম।
আমি জানি আপনি রোজ রাতে ল্যাপটপ নিয়ে বসেন। আমি জানি আপনি আমার সব মুভমেন্ট সিসিটিভিতে ট্র্যাক করেন। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি এতদিন নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম। ভেবেছিলাম আমি আরাফকে নজরে রাখছি, কিন্তু এখন দেখছি শিকারী নিজেই শিকারে পরিণত হয়েছে। আপনি জানতেন জানতেন এতদিন চুপ করেছিলেন কেন তাহলে? কেন আমার সাথে এই নাটকেও সংসার করেছেন আপনি? আরাফ আমার একদম কাছে এসে থামে। তার গায়ের সেই বারুদ এবং রক্তের গন্ধটা এখন তীব্রতর। সে আমার থুতনি ধরে একটু উঁচু করলো। তার চোখে আজ এক অদ্ভুত রহস্যময় হাসি। নাটক তো আপনি শুরু করলেন এতক্ষণে, আমি তো শুধু সেটা এনজয় করছিলাম। সত্যি বলতে কি, আপনি যখন সিসিটিভি হ্যাক করেন আমি সেটা বুঝতে পারি। ইচ্ছে করে আমি এমন সব এলাকায় গিয়ে অপরাধীদের মারি যেখানে সিসি ক্যামেরা সচল আছে। আমি চাইতাম আপনি দেখুন, আমি চাইতাম আপনি নিজের চোখে দেখুন আমি সমাজকে কিভাবে আবর্জনা মুক্ত করছি। আমি স্বামীকে আজ যেভাবে মারলাম সেটা দেখে আপনার কি খুব মায়া লেগেছে, নাকি আপনার সেই আইন নামক বইটা এখন যন্ত্রণায় ছটফট করছে? আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিলাম। রাগে আমার শরীর কাঁপছে। আপনি একজন ঠান্ডা মাথার খুনি আরাফ সাহেব। আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। স্বামী অপরাধী ছিল, কিন্তু তাকে ওভাবে তিলে তিলে মারাটা কোনো মানুষের কাজ নয়। আমি আজই আপনাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনি জানেন না, আমি অলরেডি ব্যাকআপ টিমের সাথে কথা বলে ফেলেছি। আরাফ সাহেব হাহা করে হেসে উঠলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, আছে শুধু একরাশ উপহাস। পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই নিধি। এই পুলিশ বাহিনীর অর্ধেক লোক আমার গ্যাংয়ের টাকা খায়, আর বাকি অর্ধেক যারা সৎ তারা আমাকে মনে মনে শ্রদ্ধা করে, কারণ তারা যা করতে পারে না আমি সেটা করে দেখাই। আপনি কি ভাবছেন জামান সাহেব এখন আপনার ডাকে আসবে? জামান সাহেবের ফোনটা চেক করে দেখুন তো সিগন্যাল পাচ্ছেন কি না। আমি দ্রুত আমার ফোনটা বের করলাম। অবাক হয়ে দেখলাম ফোনের কোনো নেটওয়ার্ক নেই। পুরো ঘরের মোবাইল সিগন্যাল জ্যাম করে রাখা আছে। আপনি কি করেছেন এটা? যেমন নিধি, আপনার হ্যাকিং যেমন হাই লেভেলের, আমার প্রযুক্তি জ্ঞানও কিন্তু মন্দ নয়। এই ফ্ল্যাটে যতক্ষণ আমি আছি, আমি না চাইলে ততক্ষণ বাইরে কারো সাথে যোগাযোগ করার কোনো পথ আপনার নেই। কেন করেছেন এসব? আমায় বন্দি করে রাখতে চান? আরাফ এবার আমার কাছে একটু ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার চোখের উপর আশ্রে পড়ছে। বন্দি নয় নিধি, আমি শুধু চাইছি আপনি আমার পাশে থাকুন। আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, আপনি ভাবেন আমি একটা জানোয়ার, কিন্তু আপনি নিজেও কি খুব ধোয়া তুলসী পাতা? ওই যে রাতে পুলিশকে ভুল তথ্য দিয়ে আপনি আমাকে বাঁচালেন, সেটা কেন করেন? আইন রক্ষা করতে হলে তো সেদিনই আমাকে ধরিয়ে দিতে পারতেন। আসলে আপনি অবচেতন মনেও চান এই অপরাধীরা দুনিয়া থেকে শেষ হয়ে যাক। আপনি আর আমি আলাদা কিছু নই নিধি, আমরা একই মুদ্রার দুই পিঠ। আমি কোনো কথা বলতে পারছি না। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরাফের প্রতিটা কথা তীরের মতো সত্য। কেন আমি সেই দিন পুলিশকে ভুল তথ্য দিয়েছিলাম? কেন আজ স্বামীর মৃত্যু দেখে আমার মনে কোনায় এক ধরনের পৈশাচিক তৃপ্তি লেগেছিল? কেন? আমি আপনার মতো নই। আমি আইনের পক্ষে। আইনের পক্ষে থাকলে ওই রাতে আমার হাতের এই জখমটা দেখে কেন আপনার চোখ দিয়ে পানি পড়েছিল? কেন এত যত্ন করে ব্যান্ডেজ করে দিয়েছিলেন? ঘৃণা থাকলে তো আমার হাত পচে গেলেও আপনার দেখার কথা ছিল না। আরাফ সাহেবের এই সরাসরি কথায় আমি একদম ভেঙে পড়লাম। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়লো। আপনি খুব খারাপ মানুষ আরাফ সাহেব। আপনি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমি ঘৃণা করি আপনাকে। ঘৃণাই করুন, ভালোবাসা আমাদের মতো মানুষদের জন্য নয়। তবে মনে রাখবেন নিধি, যতক্ষণ আমি এই যুদ্ধে আছি ততক্ষণ আপনিও আমার সাথে আছেন। আপনি চাইলেও এখন আর পিছু হটতে পারবেন না, কারণ কিলার গ্যাংয়ের লিডারের বউ একজন হ্যাকার এবং ডিবি অফিসার। এই তথ্যটা জানাজানি হলে আপনার ক্যারিয়ারও কিন্তু শেষ হয়ে যাবে। সে আমার কান ঘেঁষে এই কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি মেঝেতে বসে পড়লাম। পুরো ঘরটা নিস্তব্ধ এখন। আমি বুঝতে পারছি না আমি কার উপর বেশি রেগে আছি, আরাফের উপর নাকি নিজের উপর। এই লুকোচুরি খেলাটা যে এভাবে আমার দিকেই বুমেরাং হয়ে যাবে সেটা আমার কল্পনাতেও ছিল না। আরাফ জানতো আমি কে, সে জানে আমি কি করি। তার মানে এতদিন ধরে আমি যা কিছু করেছি সব ওর ইশারায় হয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। গত রাতের ঝগড়ার পর আজ বাড়ির পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। আমি জানালার পাশে বসে বাইরের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছি। অদ্ভুত ব্যাপার, এই শহরে অপরাধ কমেনি,
অথচ আমি আজ নিজেকে বড় বেশি অসহায় মনে করছি। আরাফ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওর সেই জখম হওয়া হাতটা এখন ব্যান্ডেজহীন, রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। লোকটার সহ্য ক্ষমতা দেখে মাঝে মাঝে আমার নিজেরই ভয় লাগে। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আরাফ আমার দিকে তাকালো না, শুধু হাত দিয়ে ইশারা করলো সামনের সোফায় বসার জন্য। বসুন নিধি। দাঁড়িয়ে থাকলে আপনার সেই গোয়েন্দা বুদ্ধিগুলো বোধহয় ঠিক মতো কাজ করবে না। আমি ওর কথা কান না দিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি যে গেমটা খেলছেন আরাফ সাহেব, সেটা অনেক বেশি বিপজ্জনক। আপনি কি জানেন পুলিশ হেডকোয়ার্টারে অলরেডি আপনার কিলার গ্যাং নিয়ে স্পেশাল ফোর্স গঠন করা হয়েছে? আরাফ এবার টিভিটা বন্ধ করে একটা তাচ্ছিল্যের হাসি দিল। সে সোফায় পিঠ এলিয়ে দিয়ে আরাম করে বসলো, তারপর বলল, স্পেশাল ফোর্স? ওসব দিয়ে আমাকে ধরা যাবে না নিধি। যে সিস্টেমের ভেতর ঘুম ধরে গেছে সেই সিস্টেম দিয়ে আমাকে আটকানো অসম্ভব। তবে হ্যাঁ, আপনি যদি সাহায্য করেন তবে আমরা এই শহরের সবচেয়ে বড় গ্যাং লিডারকে শেষ করতে পারি। আমি ভ্রুজ কুঁচকে তাকালাম। ওর কথার উদ্দেশ্য বুঝতে কষ্ট হচ্ছে আমার। মানে কি, আমি আপনাকে সাহায্য করব? আপনি একজন ফেরারি খুনি আর আমি আইনের রক্ষক। আইন? ওই আইনের বুলি আউড়ে কী লাভ নিধি? আপনি তো জানেন এই শহরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল্লাহর কথা, যার নির্দেশে গত মাসে 3 জন সাংবাদিক গুম হয়েছে, যার ড্রাগ সিন্ডিকেট আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। পুলিশ কি তার টিকিটেও ছুঁতে পেরেছে? পারেনি, কারণ আইন তার পকেটে। আরাফ সাহেবের কথাগুলো তীরের মতো সত্য। আসাদুল্লাহর ফাইলটা আমার ডেস্কেও আছে, কিন্তু ওপর মহলের চাপে আমি এগোতে পারছি না। আপনি কি আসাদুল্লাহকে আপনার পরবর্তী টার্গেট করতে চাইছেন? ঠিক তাই, কিন্তু এবার আমার শুধু পিস্তল আর বুলেট দিয়ে কাজ হবে না। আসাদুল্লাহর একটা গোপন ডিজিটাল লকার আছে, যেখানে তার সব অপরাধের রেকর্ড, গুম হওয়া মানুষের তালিকা আর বিদেশের ব্যাংকে পাচার করা টাকার হিসাব আছে। ওই লকার হ্যাক করার ক্ষমতা এই শহরে শুধু একজনেরই আছে, আর সে আমার সামনে বসে আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আরব সাহেব আমাকে তার অপরাধের ভাগিদার করতে চাইছে, নাকি এটা আমার জন্য কোনো পরীক্ষা? আপনি কি ভাবছেন আমি আপনার জন্য হ্যাকিং করব? আসাদুল্লাহ অপরাধী হতে পারে, কিন্তু আমি আপনার সাথে মিশে খুনি হতে পারবো না। আরাফ হঠাৎ উঠে আমার একদম কাছে চলে এলো। তিনি আমার দুকাত শক্ত করে ধরে, তার স্পর্শে আজ কোনো ঘৃণা নেই, আছে এক গভীর আরতি। আমি আপনাকে খুনি হতে বলছি না নিধি, আমি শুধু চাইছি আপনি ওই তথ্যগুলো বের করে আনুন। কথাটা বলে আরাফ আমায় জড়িয়ে নিল। আমি অবাক হয়ে গেলাম, তবে আজকে ওর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি না। আমি বুকে মাথা রেখে বলল, জানো নিধি, আমার একটা ছোট বোন ছিল, সে কলেজে পড়তো। একটা ছেলের পাল্লায় পড়ে তাকে মরতে হয়েছে। বাবা অনেক জায়গাতে গেছিল বিচারের জন্য। আমার বোনটাকে গ্যাং রেপ করে বড়লোকের ছেলেরা। তারপর থেকে আমি এমন নিধি, আমি অপরাধ সহ্য করতে পারি না, মাথার ভিতরে চক্কর দেয়। আমি চাই সবাই জানুক আসাদুল্লাহ আসলে কে। তারপর তুমি তাকে আইনের হাতে সোপর্দ করবে, নাকি আমি তাকে আমার কায়দায় বিচার করব, সেটা না হয় সময়ের ওপর ছেড়ে দিলাম। আমি ওকে ছাড়িয়ে নিলাম, তারপর নিজেকে একটু দূরে সরিয়ে নিই। আমার মাথা কাজ করছে না। আপনি এখন কেন করছেন এসব আরাফ সাহেব? টাকার জন্য নাকি ক্ষমতার লোভে? আরাফের চোখে হঠাৎ এক ঝলক আগুন জ্বলে উঠল। সে জানলার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, টাকার অভাব আমার কোনো দিন ছিল না নিধি। তুমি হয়তো জানো না, আমার ছোট বোনটা ওই আসাদুল্লাহর ছেলের লালসার শিকার হয়েছিল। বিচার চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমার বাবাকে উল্টো জেলে পুরে দিয়েছিল। বোনটা লজ্জায় বিষ খেয়ে মরল, আর বাবা অনেক কষ্টে বের হয়। সেদিনই আমি মরে গিয়েছিলাম। আজকের এই আরাফ শুধু একটা প্রতিশোধের যন্ত্র। আরাফের কণ্ঠস্বরটা হঠাৎ ভারী হয়ে এলো। আমি কোনোদিনও ভাবিনি এই পাথর হৃদয়ের আড়ালে এমন কোনো দগদগে ক্ষত লুকানো আছে। আমার মনের ভেতরে সেই কঠিন ভাবটা যেন মুহূর্তেই পানি হয়ে গেল। আমি অবচেতন ভাবি ওর সেই জখম হওয়া হাতটার উপর নিজের হাতটা রাখলাম। আমি জানতাম না আরাফ এসব। আমায় ক্ষমা করো। আরাফ আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর সেই খুনি ভাবটা নেই, আছে এক অবুঝ শিশুর মতো নিঃসঙ্গতা। ক্ষমা চাওয়াটা তোমার সাজে না গোয়েন্দা অফিসার। তুমি আমাকে ঘৃণা করো, সেটাই বজায় রাখো। তবে কি আসাদুল্লাহর ফাইলটা তুমি খুলবে, নাকি আমি আমার মতো করে রক্তের বন্যা বইয়ে দেব? আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি জানি আসাদুল্লাহকে সাধারণ পথে ধরা সম্ভব নয়। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত?
আসাদুল্লাহ তথ্য বের করার পর তুমি তাকে নিজে মারবে না, আমি তাকে পুলিশের হাতে তুলে দেবো। তুমি আমায় কথা দাও যে তুমি আর রক্ত ঝরাবে না। আরাফ একটা ম্লান হাসি হাসলো। সে আমার হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। তুমি খুব আদর্শবাদী নিধি। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আসাদুল্লাহর ভাগ্য তুমি নির্ধারণ করবে, কিন্তু কাজটা করতে হবে আজ রাতেই। আজ আসাদুল্লাহর বাড়িতে একটা বড় পার্টি আছে, সেই সুযোগেই ওর সার্ভারে ঢুকতে হবে। বিকেলটা দ্রুতই কেটে গেল। আমরা দুজন এখন আর ঝগড়া করছি না, বরং এক অদ্ভুত নীরবতায় একে অপরের দিকে তাকিয়ে আছি। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা বোধহয় একে অপরকে নতুন করে চিনছি। ঝগড়া আর ঘৃণার আড়ালে যে এক গভীর টান তৈরি হয়েছে সেটা আমরা দুজনেই অস্বীকার করতে পারছি না। রাত 10টা। আমি ল্যাপটপ নিয়ে রেডি। আরাফ রুমে অস্থিরভাবে পায়চারি করছে। ওর হাতে একটা ওয়্যারলেস সেট। নিধি, টাইম ইজ রানিং আউট। আসাদুল্লাহর সিকিউরিটি সিস্টেম এখন সবচেয়ে দুর্বল। তুমি কি ঢুকতে পেরেছো? 1 মিনিট আরাফ, আমি ওর ফায়ারওয়াল বাইপাস করছি। লোকটা অনেক টাকা খরচ করেছে এই সার্ভারের পেছনে, কিন্তু নিধির কাছে তো ওসব নসি। আমি দ্রুত কিবোর্ডে আঙুল চালালাম। স্ক্রিনে হাজার হাজার কোড ভেসে আসছে। আরাফ আমার পেছনে এসে দাঁড়ালো। ওর গায়ের সেই সুগন্ধটা আমায় অন্যমনস্ক করে দিচ্ছে। পেয়েছি, এই যে আসাদুল্লাহ ড্রাইভ। ওরে বাবা, এইখানে যা আছে তা আসলে এই শহরে আগুন জ্বলবে। ডাউনলোড করো নিধি, দ্রুত। ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিনে একটা লাল সিগন্যাল জ্বলে উঠলো। আসাদুল্লাহর হ্যাকার টিম আমাদের লোকেশন ট্রেস করতে শুরু করেছে। ধ্যাৎ, ওরা বুঝে ফেলেছে। আরাফ, আমাদের এখান থেকে দ্রুত সরতে হবে। ওরা জিপিএস ট্র্যাক করেছে। আরাফ এক মুহূর্ত দেরি না করে আমার হাত ধরে টেনে তুলল। ল্যাপটপ নাও, আমাদের এখনই বের হতে হবে। কিলার গ্যাংয়ের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। আমরা নিচে নামলাম। এমন সময় গুলির শব্দ শোনা গেল। আসাদুল্লাহর লোকেরা বোধহয় চলে এসেছে। আরাফ পকেট থেকে পিস্তল বের করে। তুমি গাড়িতে ওঠো নিধি, আমি দেখছি ওদের। না আরাফ, আমি তোমায় ফেলে যাব না। আরাফ আমার দিকে তাকিয়ে একবার হাসে। সেই হাসিতে এক অদ্ভুত ভরসা ছিল। তুমি না গোয়েন্দা অফিসার, আমাকে বাঁচানো তো তোমার দায়িত্ব। এখন গাড়িতে ওঠো। তুমি বরং তার সিস্টেম থেকে সব ডাউনলোড করা শুরু করো, আমি এদিকে সামলাচ্ছি। আরাফ দরজা আটকে দেয়। গাড়ির ভেতর বসে আমি ল্যাপটপে ডেটা ট্রান্সফার করছি, আর বাইরে গুলির শব্দ হচ্ছে। রাতের শহরটা আজ যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিলার গ্যাংয়ের কালো ইউভি গাড়িটা ঝড়ের গতিতে ফ্লাইওভারের উপর দিয়ে ছুটে চলেছে। বাইরে বৃষ্টির ঝাপটার ভেতরে আমার ল্যাপটপের প্রসেসরে একটা না আওয়াজ চলছে। আমার পাশে বসে গাড়ি চালাচ্ছে আরাফ। ওর এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে ধরা পিস্তলটা, সেটা থেকে এখনো পোড়া বারুদের গন্ধ বেরোচ্ছে। আসাদুল্লাহ লোকেরা আমাদের গাড়ি ঘিরে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। ডেটা ট্রান্সফার কত দূর নিধি? আমাদের হাতে একদম সময় নেই। আমি কিবোর্ডে আঙুল চালাতে চালাতে ঘামছি। বিপদের এই মুহূর্তে আমরা দুজন দুজনকে আপন করে নিয়েছি। 80% হয়েছে আরাফ। আসাদুল্লাহ হ্যাকাররা আমার আইপি অ্যাড্রেস ব্লক করার চেষ্টা করছে, কিন্তু আমি প্রক্সি সার্ভার দিয়ে ওদের খোল খাওয়াচ্ছি। আর মাত্র 2 মিনিট। ঠিক তখনই পেছন থেকে একটা বুলেট আমাদের গাড়ির পেছনে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে গেল। আমি ভয়ে চিৎকার করে মাথা নিচু করলাম। আরাফ এক হাত দিয়ে আমার মাথাটা আরো নিচু করে ধরে। ভয় পেও না নিধি, আমি থাকতে আসাদুল্লাহর কোনো কুত্তা তোমার গায়ে হাত দিতে পারবে না। তুমি শুধু ফাইলগুলো সেভ করো। আমি দ্রুত শেষ কয়েকটা কোড এন্টার করলাম। স্ক্রিনে সবুজ সংকেত ভেসে উঠল, ট্রান্সফার কমপ্লিট। আমি আসাদুল্লাহ সব অপরাধের প্রমাণ সরাসরি পুলিশ হেডকোয়ার্টারের মেইল সার্ভারে পাঠিয়ে দিয়েছি। এখন আর ওই নর পশুর পালানোর কোনো পথ নেই। হয়েছে আরাফ, সব ফাইল পুলিশের কাছে পৌঁছে গেছে। এখন আর আসাদুল্লাহকে কেউ বাঁচাতে পারবে না। কিছুটা দূরে পুলিশ আছে, তোমায় ধরার জন্য রেডি তারা। আরাফ একটা তৃপ্তির হাসি আসলো, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। সামনে পুলিশের কয়েকটা ব্রিগেড দেখা যাচ্ছে। নীল লাল বাতিগুলো অন্ধকারে চলছে। গোয়েন্দা প্রধান জামান সাহেব স্বয়ং ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছে। নিধি, আমাদের সামনে পুলিশ আর পেছনে আসাদুল্লাহর খুনিরা। এখন কি করবে আমার গোয়েন্দা বউ? আমাকে কি পুলিশের হাতে তুলে দেবে? আমি ল্যাপটপটা বন্ধ করে আরাফের দিকে তাকালাম। আমার চোখের কোণায় পানি জমেছে। এই মানুষটা অপরাধীদের মারলেও সে যে সমাজ পরিষ্কার করছে সেটা আমি আজ বিশ্বাস করি। সে ধরা পড়লে ওর ফাঁসি নিশ্চিত। আমি সেটা হতে দেব না। না আরাফ, আমি তোমায় মরতে দেব না। তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আর রক্ত ঝরাবে না। এখন আমার উপর ভরসা রাখো তুমি। আমি দ্রুত আমার ফোনের একটা স্পেশাল অ্যাপ ওপেন করলাম। গোয়েন্দা পুলিশের জিপিএস সিগন্যাল হ্যাক করে আমি আমাদের গাড়ি লোকেশন ম্যাপটা গায়েব করে দিলাম। আর বাম দিকের ওই সরু গলিটা দিয়ে গাড়ি ঢোকাও। ওটা একটা ডেড এন্ড মনে হলেও আসলে ওখানে একটা গোপন রাস্তা আছে যা সরাসরি নদীর পাড়ে গিয়ে মিশেছে। পুলিশ ভাববে আমরা সোজা গিয়েছি। আমি তোমার লোকেশন ওদেরকে অন্য এরিয়াতে দিয়ে দিয়েছি। আরাফ কোনো প্রশ্ন না করে গাড়িটা সেই অন্ধকার গলিতে ঢুকিয়ে দিল। পুলিশ বাহিনীর গাড়িগুলো সাইরেন বাজিয়ে আমাদের পাশ দিয়ে
সোজা প্রধান সড়কের দিকে চলে গেল। আমরা বেঁচে গেলাম। কিছুটা সময় পর নদীর নির্জন পাড়ে গাড়িটা থামিয়ে আরাফ একটা দীর্ঘশ্বাস ফেললো। আমার দিকে তাকিয়ে এসে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমায়। তারপর বলে, তুমি আজ তোমার পেশার শপথ ভাঙলে রিধি, একজন খুনিকে পালাতে সাহায্য করলে। তবে তোমাকে আমি ভালোবাসি নিধি, তুমি আমাকে পুলিশে দিতে পারো। আমি আরাফকে একটু সময় জড়িয়ে ধরে থাকি, তারপর ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানির কাছে এসে দাঁড়ালাম। রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার ফোনে গোয়েন্দা বিভাগ থেকে অটো কল এসে যাচ্ছে, কারণ তারা কিলার গ্যাংয়ের লোকেশন পায়নি। আরাফ ফোনে কথা বলছে, সাউন্ডের বলছে আসাদের সবকিছু ধ্বংস করে দিতে। আমি জোরে একটা শ্বাস নিলাম। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। আরাফ আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওর চোখের দিকে তাকালাম। আমি শপথ ভাঙিনি আরাফ, আমি বরং প্রকৃত ন্যায় বিচার করেছি। আসাদুল্লাহর পতন শুরু হয়ে গিয়েছে। আজ সকালে পুলিশ তাকে গ্রেফতার করবে। আর তুমি, তুমি তো আজ থেকে আর কিলার গ্যাংয়ের লিডার নও। আজ থেকে তুমি শুধুমাত্র আমার স্বামী। তাছাড়া তোমার আসল পরিচয় এখনো আমি কাউকে দিইনি। আরাফ আমার দিকে গম্ভীর মায়ায় তাকালো। ও পকেট থেকে সেই ড্রাগন ট্যাটু স্টিকারটা বের করে নদীর পানিতে ফেলে দিল। তারপর আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুমি বড্ড অদ্ভুত একটা মেয়ে নিধি। কোনোদিন ভাবিনি আমাদের এই ঝগড়া আর ঘৃণার সম্পর্কটা এমন একটা মোড় নেবে। আমি কি আসলেই তোমার ভালোবাসার যোগ্য? যোগ্য কিনা জানি না, তবে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কথা দাও, এই অন্ধকার জগৎ থেকে তুমি চিরতরে ফিরে আসবে। আরাফ আমায় আলতো করে জড়িয়ে কাছে টেনে নিল। এবারে কোনো ঘৃণা নেই, কোনো জেদ নেই। এক অদ্ভুত প্রশান্তি আমাদের দুজনকেই ঘিরে ধরলো। আমি কথা দিচ্ছি নিধি, আমি আর কোনোদিন অন্ধকার পথে যাব না। আমি তোমার সাধারণ এক স্বামী হয়ে থাকতে চাই, কিন্তু হ্যাকার গোয়েন্দা পুলিশ নিধিকে আমাকে সেই সুযোগ দেবে? হ্যাকার গোয়েন্দা পুলিশ নিধি আজ থেকে ইস্তফা দিয়েছে। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র তোমার সেই হ্যাকার বউ। আমরা দুজনেই হাসলাম। নদীর ওপার থেকে লাল সূর্য উঠছে। সকালের সেই আলোয় আমাদের আগামী দিনের স্বপ্নগুলো রঙিন হয়ে ধরা দিচ্ছে যেন। ফোনটা চেক করলাম। নিউজ চ্যানেলে আসাদুল্লাহর গ্রেফতারের খবর পাচ্ছে। পুলিশ কিলার গ্যাং এর লিডারকে আর কোনোদিনও খুঁজে পাবে না। কারণ সেই লিডার তো এখন তার বউয়ের সাথে নতুন এক পৃথিবীর পথে। চলো বাড়ি যাই আরাফ, আজ আমি নাস্তা বানাবো, তবে আমার সাথে তুমিও থাকবে কিন্তু। ঝগড়া করবে না তো আর? ঝগড়া ছাড়া কি ভালোবাসা জমে? আরাফ আমায় কপালে দীর্ঘ এক স্পর্শ করলো। আমিও ওর বুকে করলাম স্পর্শ। আমরা গাড়িতে উঠে বসলাম। এক মাস্তান ছেলে আর তার হ্যাকার বউয়ের এই লুকোচুরি গল্পের ইতি হলো এক সুন্দর ভোরের স্নিগ্ধতায়।